একটা সার্ভে হয়েছে বাংলাদেশে। এই সার্ভেটা নিয়ে ওটাকে কি বলে, প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার যেই মাউথপিস আছে অথবা স্পোক্স পার্সন আছে, তারা বলেছে যে দেশের জনগণের 78% মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে তারা সন্তুষ্ট। এই সার্ভেটা কারা করেছে? ইনোভেশন কনসাল্টিং নামে বাংলাদেশে ইদানিং বেশ ডেভেলপ করেছে কিছু কিছু সাইট, স্পেশালি আইটি সেক্টর যদি আপনারা বলেন, এবং তাদের স্টাইল, মানুষের মতামত নেয়ার, যেভাবে আমেরিকায় বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা সঠিক জরিপ অনেক সময় আপনাদের সামনে তুলে ধরে। তো ইনোভেশন কনসাল্টিং গ্রুপের জরিপে দেখা গেছে দেশের 78% জনগোষ্ঠী ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমে সন্তুষ্ট এবং তারা চাচ্ছে ডক্টর ইউনূস যেন কন্টিনিউ করে। এখন I am going to have $1 million question. 78% জনগোষ্ঠী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করছেন এবং পরিচালনা করছেন, এটাকে এই ব্যাপারে তারা সন্তুষ্ট। আমার সমস্যা এক জায়গায়, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের মতামতকে এতই গুরুত্ব দেন, তাহলে জনগণ এই মুহূর্তে নির্বাচন চায় না, তারা সেনা প্রধান মীর জাফর ওয়াকারের রিমুভাল চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কি দেখেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার এটা কি দেখেন না যে দেশের জনগণ চুপ্পুকে বঙ্গভবন থেকে লাথি মেরে বের করে দিতে চায়? এটা কি তারা দেখে না? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা দেখে না যে এই মুহূর্তে সে স্বাক্ষর জালিয়াতির সাথে জড়িত হুমায়ুন কবির নামে বিএনপির এক নেতাকে বগলে করে উনি এখন আমেরিকা আসছেন? জনগণের এই জরিপটা কি ওনার চোখে পড়ে না? জনগণের জরিপের মধ্যে আছে দেশের 90% লোকজন মনে করে বিএনপির ভারতীয় এজেন্ট সালাউদ্দিন রয় ট্রেনিং প্রাপ্ত, দেশের বিরোধী কাজে নিয়োজিত, যে এস আলমের অর্থ পাচারের সাথে 110% জড়িত, ওই ব্যক্তিকে কি করে উনি বসিয়ে বক্তৃতা দেওয়ায় এবং উনি বসে বসে শুনে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেখেন না যে দেশের 75-80% লোকজনরা দেশের পুরানো 72-এর এই বস্তা বচা সংবিধানকে তারা আর দেখতে চায় না, এটাকে তারা সরাতে চায়, জঞ্জাল তারা দূর করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেখেন না সচিবালয়, ভারতের তলবিভাগ, ভারতের চাকর এবং সুবিধাভোগী সচিবরা, অতিরিক্ত সচিবরা, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তারা যে দেশদ্রোহিতা করছে প্রকাশ্যে, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে পড়ে না? এখন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একজন প্রপোনেন্ট, আমি এটাকে সমর্থন করি। জনগণ যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে 78%, আমিও তাদের একজন। কিন্তু আমি যেই কথাগুলো আজকের আপনাদের সামনে উপস্থাপন করলাম, শুধু দর্শক শ্রোতা, নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাকে যারা হ্যান্ডেল করে, এটা কি তারা দেখে না? এখান থেকে বেরোনোর রাস্তা কি? আমরা কোথায় যাব? আমাদের তো একটা দিক নির্দেশনা থাকবে। আমরা সবাই ধরে বসে আছি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে, হি ইজ গোয়িং টু অফার আস সালভেশন, হি ইজ গোয়িং টু টেক আস টু দ্য পিক অফ দ্য মাউন্টেন। আমরা ওটার জন্য বসে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের কাফলিং এর ভিতরে এমন কোন হয়তো একটা জাদু আছে যেটা দিয়ে উনি দেশকে, দেশের সার্বভৌমত্বকে তিনি রক্ষা করবেন। আমি স্রেফ কয়েকটা বিষয়ের কথা বলেছি। উনি 78% লোকজনের সমর্থনের কথা বলছে। দেশের 78% যারা সমর্থন করে তাদের ভিতরে 100% লোকজনরা বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চায়, তারা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার চায়। সেনাবাহিনীর থেকে অন্যায়ভাবে অপমান করে যাদেরকে সেনানিবাস থেকে দূরে রাখা হয়েছে, এই ধরনের ওয়াকারনামা,
ওয়াকারের জালিয়াতি, বদমাইশি এবং ভারত প্রীতি এবং দেশদ্রোহিতার বিরুদ্ধে 78%-এর বেশি, প্রায় 90% লোকজনরা এদেরকে লাথি মেরে বের করে দিতে চায়। এই বিষয়ে আমি আজকের আলোচনা করব। আমার 3 জন গেস্ট, একজন একটু পরে আমাদের সাথে যোগ দিবেন, কিন্তু আমার মুখ্য আলোচক আজকের ব্রিগেডিয়ার জেনারেল, আমি অবসরপ্রাপ্ত বলবো না, যাকে অন্যায়ভাবে পিএনজি করা হয়েছে সেনানিবাস থেকে, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, এবং উই আর দ্য পিপলের ডিরেক্টর অফ অপারেশন নিরুনিরা, এবং একটু পরে আমাদের সাথে জয়েন করবে ডক্টর মাসুদুর রহমান। তো আসুন আমাদের এই মুহূর্তে অতিথি যারা আছে তাদের সাথে আমরা কনভারসেশন শুরু করি। আমি প্রথমে স্বাগত জানাতে চাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনাকে। দেশের প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি মাথা উঁচু করে বীর দর্পে আপনার জীবন যাপন করছেন, আমাদের সাথে অংশগ্রহণ করছেন। আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। মাই হেডস অফ টু ইউ মাই ব্রাদার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জাকব ভাই এবং নীরু আপা, অনেকদিন পরে আপনাদের সাথে সামনে কথা বলতে এসে খুব ভালো লাগছে। ধন্যবাদ দর্শকবৃন্দ যারা দেখছেন এবং দেখবেন। ওকে, এবার স্বাগত জানাবো নিরুনিরা আপনাকে। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আজকে সময় করছেন আমাদের জন্য। দেশের এই ক্রান্তি লগ্নে যখন দেশে বসে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের মতো অকুতভয় সন্তানরা দেশের অস্তিত্বের স্বার্থে যুদ্ধ করে, এই আলোচনায় আপনি যোগ দিয়েছেন। নিরুনিরা আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আলোচনাটা শুরু করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনাকে দিয়ে। আজকের আমি আমার উপস্থাপনায় প্রথমে আমার ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছি। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ অনুযায়ী দেশের 78% জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পরিচালনাকে সমর্থন করে। এখন 78% যদি সমর্থন করে, তাইলে দেশের মানুষের এত কমপ্লেইন কেন যে দেশের সরকার আছে এটা তারা ফিলই করে না? দেশের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাস্তানি যেভাবে অন্যায় করা হচ্ছে, সামরিক বাহিনীর সদস্যদের সাথে যেভাবে অন্যায় করা হচ্ছে, সামরিক বাহিনীতে তাদেরকেই ক্যান্টনমেন্টে ওয়েলকাম করা হয় যাদের সাথে ভারতীয় তকমা আছে, আর যারা দেশপ্রেমিক, যারা সার্বভৌমত্বের পক্ষে, তাদেরকে দূরে রাখা হয় পিএনজি খেতাব দিয়ে। এই পরিস্থিতিতে যদি এক্সিস্ট করে, এই পরিস্থিতিটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে, তাহলে দেশের কোন 78% লোক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে? হাসান নাসির। ধন্যবাদ। আমি যেটা দিয়ে শুরু করতে চাই, এই ধরনের সার্ভে যেটা, সেটার একটা কনসিডারিং ফ্যাক্টর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কাদেরকে নেওয়া হয়েছে এবং কতজনের ভিত্তিতে 78% হিসাব করা হয়েছে। নিঃসন্দেহে সংখ্যাটা বেশি তত্ত্বাবধায়ক, মানে বর্তমান সরকারের পক্ষে জনমতামত এখনো পক্ষে। কেননা আমরা যেটা সাধারণ নাগরিক হিসেবে যেটা দেখছি, সরকারের কাজ যতটা না ইনএফিশিয়েন্ট, তাকে ব্যর্থ প্রমাণ করার জন্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা সরকারের প্রশাসনের মধ্যেই এটা অবস্থিত। এটা কিন্তু জনগণ কিন্তু চেষ্টা করছে সরকারকে সফল দেখতে চায়, সফল করতে চায়, কিন্তু প্রশাসনের মধ্যে স্বৈরাচার হাসিনা সরকারের যারা রয়ে গেছে অক্ষত, এমনকি আপনার উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে সর্বস্তরে জনপ্রশাসন বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি, সশস্ত্র বাহিনী বলি, সবখানেই তারা পূর্বের অবস্থায় রয়েছে এবং প্রতিনিয়ত তারা সুসংহত হচ্ছে। তারাই এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। মাই অ্যাপোলজি, আই ডিডন্ট মিন টু কাট ইউ অফ, কিন্তু আমি আপনার কথার সাথে যদি একটা কথাকে অ্যাড করে দেই, যারা আপনি বলছেন যে আগে স্বৈরাচারের দোসররা এই মুহূর্তে ক্ষমতায় বসে আছে এবং দিনকে দিন তারা সুসংহত এবং সংগঠিত হচ্ছে, আপনার কি মনে হয় না এই টোটাল গ্রুপটা দে আর ওয়ার্কিং আন্ডার দ্য আমব্রেলা অফ সেনাপ্রধান মীর জাফর? They are getting all the strength and inspiration and money from the stolen fund.
and continuous supervision of Sheikh Hasina, Tariq Siddiqui and others from abroad. আর এইখানে তাদের representative, of course you are right, 100% right, that he is getting stronger every day. He is coordinating all the issues, এবং যার কারণে আমরা এই যে দেখতেছি যে পৃথিবীর ইতিহাসে যে সশস্ত্র বাহিনীর অফিসাররা, সার্ভিং অফিসার ঢাকা শহরের মধ্যে 198 দিন অনুপস্থিত থেকে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে, এবং তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনো কিন্তু জনগণ জানে না। ধরা পড়েছে পুলিশের হাতে, সশস্ত্র বাহিনী কিন্তু মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারা ধরে নাই। সেই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী সারা দেশে ছড়িয়ে আছে, তারা ধরতে পারলো না, পুলিশ ধরলো, গোয়েন্দা বিভাগ ধরছে পুলিশের। সেই এরকম আরো কতজন মেজর ক্যাপ্টেন বা লেফটেন্যান্ট কর্নেল বা আরো সৈনিক কতজন আছে সারা দেশে যারা এই কাজে লিপ্ত আছে। এই জিনিসগুলো সম্পূর্ণ কিন্তু একটা কোন একটা অদৃশ্য শক্তির প্রশ্রয়ে এই কাজটা হচ্ছে, এবং তারা ফান্ড পাচ্ছে যে টাকাটা তারা লুট করেছে সেটার থেকে, এবং ইন্সপিরেশন পাচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তি কিছুই হয় নাই, কোনো বিচার, যেটা হয়েছে লোক দেখানো। সাধারণ নাগরিকদের তারা প্রতিনিয়ত যে ফিলটা করে যে একটা হচ্ছে যে মানবতা বিরোধী অভিযোগ, সেটার জন্য আইসিটিতে বিচার হবে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এছাড়াও তো সারা দেশব্যাপী যে অন্যায়, অবিচার, অত্যাচার হয়েছে সে সমস্তের কিন্তু কোনো কিছুই সুরাহা হয়নি। একটা নাগরিক কোনো বিচার পায় নাই। মানে বেশিরভাগ যারা মামলা রয়েছে, মামলা এখনো চলমান, ওই মামলা এখনো চলতেছে। ওয়ারাজ আওয়ামী লীগের যাদেরকে জেলে নেওয়া হচ্ছে তারা জামিন নিয়ে বেরিয়ে আসছে, বিকজ বিচারক হচ্ছে আওয়ামী লীগের। এই জিনিসগুলা মানুষকে যথেষ্ট হতাশ করছে। এই জন্য যে কোনো পরিস্থিতিতে তারা এই সরকারকে কন্টিনিউ করতে চায়, থিঙ্কিং দ্যাট ইলেকশন যদি প্রপার ইলেকশন হয় এবং সেটা যদি ঠিক মতো কন্ডাক্ট করা যায়, যে সরকার আসবে সেটা দিয়ে হয়তো তারা একটা সুবিচার পেতে পারে, যেটার সিমটম তারা দেখতে। কিন্তু মানে জনগণের সব থেকে দুরাশা বা আমি কি বলবো হার্ট ব্রেকিং যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা হচ্ছে যে দলগুলোকে তারা একত্রিত চাচ্ছিল, মানে জাতীয়তাবাদী যে শক্তিটা, এই দলগুলোকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শক্তির বিরুদ্ধে জনগণ কিন্তু আশা করছে, সেইটা তারা দেখছে না। একটা দলকে আমরা দেখতেছি পুরোপুরি আওয়ামী লীগের মানে রূপ ধারণ করে তারা দেশের ক্ষমতা গ্রহণের চেষ্টা করতেছে। ঠিক পুরনো বন্দোবস্তে যখন সারা দেশের জনগণ বিক্ষোভ করে, বিদ্রোহ করে, পুরনো বন্দোবস্তকে বাতিল করে, সংস্কার করে নতুন বন্দোবস্তের একটা দেশকে চাচ্ছে, সেইখানে তাদের সব থেকে আকাঙ্ক্ষিত দল যেটা, সেটা পুরনো বন্দোবস্তে যে কোন আপনার কথাটা একটু হারিয়ে গেছে, আপনি যদি কথাটাকে আবার একটু বলেন নাসির ভাই। আমি যেটা বলতে চাচ্ছি যে জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, স্বৈরাচার দ্বারা অত্যাচারিত যে রাজনৈতিক দলগুলো ছিল এবং তাদের মাধ্যমে দেশের নাগরিকরা যারা অত্যাচারিত হয়েছে, তারা আশা করেছিল যে এই দলগুলো এই স্বৈরাচার পতনের পরে একত্রিত হয়ে তারা নতুন বন্দোবস্তের একটা সরকার গঠন করতে প্রচেষ্টা করবে, যেটাতে আবার আরেকজন স্বৈরাচার সৃষ্টি হবে না এবং জনগণ তাদের সুবিচার পাবে, প্রতিটা ক্ষেত্রে সুশাসন পাবে, এবং মানে কেউ আর এরকম গুম খুনের শিকার হবে না, অবিচারের শিকার হবে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হবে না। কিন্তু বাস্তবে আমরা যেটা লক্ষণটা দেখতেছি এটা খুবই ভয়ঙ্কর, এবং এটাতে আতঙ্কিত হয়ে একটা দল ভয় পাচ্ছে যে ওরা আসার থেকে বরং যেটা আছে সেটা ভালো, তারাই 78% একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যারা মনে করছে যে হ্যাঁ একটা দল আছে যারা সংগঠিত, তারা হয়তো প্রপার ইলেকশন হইলে তারা ক্ষমতায় আসবে, তাদের অপেক্ষায় তারা আশাবাদী হয়ে আছে। এই জিনিসগুলো কিন্তু মানুষকে এখনো মানে চিন্তিত রেখেছে। সেই পরিস্থিতিতে ইলেকশন নিয়ে কিন্তু মানুষ খুব একটা চিন্তিত না, তারা কিন্তু দেখতে চাইছে বিচার এবং শাস্তি এবং সংস্কার। আওয়ামী লীগ গত 16 বছরে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে ধ্বংস করে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার পূর্বের অবস্থা বা প্রকৃত অবস্থায় ফেরত নেওয়ার আগেই যদি ইলেকশন হয়, সবাই জনগণের সাধারণ নাগরিকও চিন্তিত
যে সরকার ক্ষমতায় আসবে, যে দল ক্ষমতায় আসবে, তারা কতটুকু অনেস্ট হবে এই সংস্কারটা শেষ করা বা সম্পূর্ণ করা বা ভালো কিছু করা। সেম হচ্ছে আপনার শাস্তির ব্যাপারেও। তারা অলরেডি যে লক্ষণ দেখছে, তারা এক দুজনকে আসামি করা হচ্ছে। 16 বছর ধরে বিরাট একটা বাহিনী যারা গুম খুন এবং বিভিন্ন রকম অত্যাচারের সাথে, লুটপাটের সাথে জড়িত, রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে, অপরাধের সাথে জড়িত, তাদেরকে বাদ দিয়ে রাজনৈতিক ভাবে এক শেখ হাসিনা, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, আর সশস্ত্র বাহিনীর মধ্যে এক জেনারেল জিয়াউল হাসান, এছাড়া কিন্তু আর কারো নাম আমরা শুনতেছি। বাকি যারা আছে সন্দেহজনক বা প্রমাণিত, তারা প্রতিদিন আমরা খবর পাচ্ছি, তারা যখন প্লেনে উঠে চলে যাচ্ছে, তারপরে তাদের পাসপোর্ট বাতিল হচ্ছে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আসছে, তারা ব্যাংক থেকে সমস্ত টাকা উইথড্র করে তাদের প্রপার্টি সব বিক্রি করে বিদেশে টাকা পাচার করার পরে সরকার থেকে আদেশ হচ্ছে তার সম্পদ বাজেয়াপ্তের। এই জিনিসগুলো কিন্তু মানুষ অলরেডি বুঝে গেছে এবং তারা খুবই মানে, এবং এই কাজগুলো করতেছে কিন্তু পুরো প্রশাসনে তাদের যে লোকজন রয়েছে তারা অ্যালাউ করতেছে, তুমি সব ব্যাংক খালি করো, তারপর আমি ব্যাংক জব্দ করবো। ওকে, উড়ে যাও, তারপরে আমি জেনারেল নাসির, টোটাল সাবজেক্টটা আমি একটা কথা বলি, আপনি যেটা বলছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত। এই মুহূর্তে এক্সিস্টিং একটা গভর্নমেন্ট আছে, এখন গভর্নমেন্টের ভিতরে আমার তো মনে হয় 2 থেকে 3টা ফ্যাকশন একত্রে কাজ করে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে যে 2-3টা ফ্যাকশন কাজ করে, এর নেতৃত্ব দিচ্ছে জেনারেল ওয়াকার নিজে, এবং এরা খুব কমফোর্টেবল ওয়াকারের কাছে রিপোর্ট করতে, ইনক্লুডিং আইন উপদেষ্টা, ইনক্লুডিং পররাষ্ট্র উপদেষ্টা, ইনক্লুডিং স্বরাষ্ট্র উপদেষ্টা। এই 3 উপদেষ্টা যদি সেনাপ্রধানের কাছে জবাবদিহি করতে কমফোর্ট ফিল করে, দেশের ইন্টেলিজেন্স কমিউনিটি অথবা ইন্টেলিজেন্স এজেন্সি গুলো যদি সেনাপ্রধানের কাছে ইন্টেলিজেন্স ব্রিফিং দিতে কমফোর্ট ফিল করে, তাহলে ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর ইউনূস সাহেব সরকার পরিচালনার নামে তাইলে কি একটা ঠুটু জগন্নাথ সরকার হিসেবে জনগণের সামনে আসে না? মানে আমি জাস্ট জানার জন্য, আমি তাদের আমি গোয়েন্দা সংস্থার সম্পর্কে স্পষ্টভাবে বলতে পারি বা নিশ্চিত বলতে পারি, যেহেতু এটা আমার পেশাগত দায়িত্বের সাথে সম্পৃক্ত। গোয়েন্দা বাহিনী, যেটা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই, এই দুইটা সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী এবং সরকার প্রধানের কাছে রিপোর্টিং এর জন্য দায়বদ্ধ। কিন্তু সরকার প্রধান যদি তাদের থেকে রিপোর্ট না নেয় বা শুরু থেকে এসেই যদি তাদেরকে কন্ট্রোলে নিয়ে না নেয় বা তাদের পছন্দের লোক নিয়োগ না করে, এখন যে ডিজিএফআই বা যে এনএসআই এর নিয়োগ দিচ্ছে সেনাপ্রধান, সে তো তার কথাই শুনবে, সে জানে যে আবার ফেরত গেলে তার কাছে যাবে। এই জিনিসগুলো আমরা পরিবর্তন হতে দেখি নাই, যেটা আমাদের জন্য হতাশাজনক। সেই কারণে গোয়েন্দা সংস্থাগুলো পুরোপুরি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। আর বাকিগুলা আমি মনে করি রিপোর্ট করে কিনা সেটা জানি না, যেহেতু নিয়োগ পেয়েছে তাদের কৃতজ্ঞতা বোধ থেকে তারা বুঝে চলছে কোন কথাটা সেনাবাহিনী প্রধান হয়তো একটা বক্তব্য দিচ্ছে, সেটার থেকে মিনিংটা তারা নিয়ে কাজ করছে যাতে সেনাপ্রধান অসন্তুষ্ট না হয়। সেটাকে আমরা রিপোর্ট ইনডাইরেক্টলি ওইভাবেই কনসিডার করতে পারি। আপনি যাদের নাম নিলেন তারা হয়তো ওই বিবেচনা নিয়ে তাদের কার্যক্রমটাকে রিডাইরেক্ট করতেছেন বা তাদের নিয়ন্ত্রিত করতেছেন, যে আমরা এমন কিছু করব না যেটাতে সেনাপ্রধান আবার আমাদেরকে কোনো না কোনো ভাবে না সরিয়ে না দেয় বা সরকার চলে গেলে যেন আমাদের ক্ষতি না হয়। মানে তারা বর্তমান দায়িত্ব পালনের যতটা না সচেতন, দায়িত্ব শেষে তারা যাতে নিরাপদ থাকতে পারেন এই বিষয়টা তারা বেশি কনসার্ন বলে আমার মনে হচ্ছে। এমন কিছু হয়তো তারা করতেছেন যেটার ব্যাপারে তারা পরবর্তী পোস্ট অ্যাডভাইজারি সিচুয়েশনটাকে তারা বেশি প্রোটেক্ট করতে এখন সচেতন হয়ে। ওকে, নীরা, আমি আপনার কাছে আসবো। আপনি যদি আমাকে, বাই দ্য ওয়ে, ডক্টর মাসুদ রহমান, ওয়েলকাম টু দ্য শো। আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনাকে আমি পাইছি বহুদিন পরে, যে আপনি দেশে ছিলেন, আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো ইনশাল্লাহ। জাস্ট আমি আপনার কাছে ব্যাক করছি। অ্যাগেইন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে শোতে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নিরুনিরা, আপনি আমি ডক্টর মাসুদ, ডক্টর মুজিব, আমরা নিউ ইয়র্কে বসে আছি। আমাদের চোখের সামনে বসে আমরা দেখতে পাচ্ছি যে দেশে সরকার বলছে আগামী ফেব্রুয়ারিতে যে কোনো সময় তারা নির্বাচন করবে। জেনারেল হাসান নাসিরের কথা একটা জিনিস মনে হয়েছে, যে বাংলাদেশে
নিরাপত্তা এজেন্সি যেগুলো সিকিউরিটি এজেন্সি, জাতীয় নিরাপত্তা এজেন্সি এবং ডিজিএফআই এবং এএসইউ, এদের হেড যারা, তারা মূলত রিপোর্ট করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যে মন্ত্রী থাকে। তো ওই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মন্ত্রী হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি জেনারেল হাসান নাসিরের কথাটাকে অ্যাভয়েড করতে পারি না। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে গিয়ে কখনোই চেষ্টা করে না ডিজিএফআই তে ডিজি যে হবে, কে হবে, এই অ্যাপয়েন্টমেন্টটা দিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই নিজেকে এনগেজ করেন নাই যে এনএসআই ডিজি কে হবে, এই অ্যাপয়েন্টমেন্টটাও সে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই এই ব্যাপারে চাপ দেন নাই যে আর্মি সিকিউরিটি ইউনিট এটারও দায়িত্বে যে থাকবে উনি অ্যাপয়েন্টমেন্ট দিবে। প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট এসছে জেনারেল ওয়াকারের কাছ থেকে। এখন জেনারেল ওয়াকার যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা তো ডক্টর ইউনূসের কাছে জবাবদিহিতার চেয়ে তারা কমফর্ট ফিল করে জেনারেল ওয়াকারের কাছে জবাবদিহিতা করতে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা আমরা কি ব্যর্থতা হিসাবে ধরবো, নাকি বলবো যে উনি দেশে যাওয়ার পরে উনাকে কমপ্লিটলি চারিদিক থেকে আইসোলেটেড করে দেয়া হয়েছে, উনি যে কিছু একটা ওপেনলি করবে এটা করার মতো পজিশন বা সিচুয়েশন উনি আজ অবধি তৈরি করতে পারে নাই? আপনার কি মনে হয়? জি, থ্যাংক ইউ জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকের যে সাবজেক্টটা আসলে এটা নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া হবে, তবে মানে এক কথায় বলতে গেলে ব্যর্থতার কথা সেটাও আসে। আবার আরেকটা জিনিস আপনি দেখেন যে যখন সে দেশে পৌঁছানোর পর যে কিছু লোক তার জনবল, তার নিজের কিছু জনবল যখন সে নিচ্ছে, নিশ্চয়ই তার মাথায় আছে যে আমি ফার্স্ট অ্যাটেমে আমি আমার লোকজন যাদেরকে নিচ্ছি নিয়ে তো তাদের সাথে আমি কথা বলছি। আর এতটা ক্লোজ যদি তার নাই হতো, এই যাদেরকে ইনভলভ করছেন তার টিমের মধ্যে কেন তাদেরকে ইনভলভ করা হলো, সে নিশ্চয়ই জানতো যে তারা কার লোক। সে তো নিজের লোকজন কি প্রথম নিয়েছে এবং সে নেওয়ার পর অনেক ঝড় উঠেছে বাংলাদেশে। শুধু বাংলাদেশে না, অনেক সাংবাদিকদের মুখে অনেক কথা ভালো মন্দ সবই শোনা গেছে। কিন্তু তারপরে কি হয়েছে তা অবশ্যই তারা তাকে রিপোর্টগুলো দিয়েছে। আর শুধু তাই না, এই যে 5ই আগস্টের পর যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, 3-4 দিনের যে সময়টা মানে পার করেছিল, এবং তখন কি হয়েছে এবং কারা এটার সাথে মোকাবেলা করেছিল, কারা এই সিস্টেম থেকে মানে সুন্দর শান্তিপূর্ণ একটা সিস্টেমে নিয়ে আসছিল, তো সেই দিনগুলো কোথায় গেছে? আজকে দেখেন স্বৈরাচার চলে গেছে, সে স্বৈরাচারের যে সেটআপ সেটা এখন পর্যন্ত আছে। তো ওই সেটআপটা কে করছে? এই সেটআপটা কি বাংলাদেশের সিস্টেমে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া এবং বাংলাদেশের রাষ্ট্র, এই যে বাংলাদেশটা যে সিস্টেমে চলার কথা, সেটা কি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ব্রোক্রেট যারা ছিল তারা করেছে না অন্য কেউ করেছে? যদি নীরা খুব ভালো বলেছেন। এখন একটা কথা নীরা, আপনি বলছেন 3 থেকে 5 তারিখ 5 থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিনের সরকার কে চালাইছে? আপনি যদি আমাকে এক কথায় আমাকে জিজ্ঞাসা করেন, ওয়াকার চালিয়েছে। আপনার মনে আছে আমি আর আপনি ওয়াশিংটনে, নীরা আপনি আমার সাথে ছিলেন, আমি ওয়াশিংটন এম্বাসিতে গেলাম। আপনার মনে আছে ইমরানকে আমি মুখের দিকে তাকায় জিজ্ঞাসা করছিলাম, Are you taking order from somebody in Bangladesh? বলছে জি, ওয়াকার স্যার আমাদেরকে ডিরেকশন দিচ্ছে। আপনার এই কথাটা মনে আছে? আপনার সামনে 100% মনে আছে। শুধু তাই না, দেখেন তখন যে সেটআপ যেটা ছিল, কিন্তু এখানে সমস্যাটা কোথায়, এখানে বাধাটা কোথায়, কেন তাদেরকে ওখান থেকে সরানো যাচ্ছে না, আর কি সেটআপে তারা বসে আছে? আজকে 1 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ওখান থেকে একটা সুতা এদিক থেকে ওদিকে করা হয়নি। কিন্তু জনগণের চোখে তো ধুলা দেওয়া ঠিকই হয়েছে, এরকম করে বছর একটা পার করে দিয়েছে। কিন্তু এই যে নাটক, এই যে নাটকের খেলা, যে 5ই আগস্টের নাটকটাই এই সেনাপ্রধান কত সুন্দরভাবে প্লে করছে, কিন্তু আর সে জনগণের সামনে কি বলেছে? এটা তো সব বিচার হবে, সব হত্যার বিচার হবে, সার্বভৌমত্ব রক্ষা হবে, কত কি। রাইট, কিন্তু এখন এই যে 78% দেখেন আর 100% দেখেন আর 1% দেখেন, এই পার্সেন্টেজটাও তো তাদের করা।
এটাও তো আই ওয়াশ করা। এখানে প্রকৃত অর্থে যে বিচারের যে সাবজেক্ট, আজকে 15-16 বছরের এই যে কষ্টের শেষ কোথায়, এই 16 বছর স্বৈরাচারের পতনের শেষ কোথায়, কিন্তু এই যে স্বৈরাচার যে দেশ থেকে গেল, কিন্তু তার সেটআপটা কেন যাবে না? এটা তো নর্মাল সেন্স। একটা ছোট বাচ্চাকেও যদি বোঝানো হয়, তারপরে সে বলবে যে হ্যাঁ আমি আমার হাড়ি পাতিল নিয়ে আমি খেলছি, আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্য একজন আসছে তার হাড়ি পাতিল নিয়েই তো তারা খেলবে। কেন পুরাতন হাড়ি পাতিল দিয়ে ওখানে খেলা হবে? এটা তো একটা বাচ্চা শিশুকে বললেও সে একই কথা বলবে। নীরা, আপনি হাড়ি পাতিলের কথা বলছেন, ওইটা হাড়ি পাতিল যার জায়গায় তারটা থাকবে, কারণ ওই 72-এর বস্তা পচা একটা সংবিধান আছে না, ওই দোহাইতে চুপ্পুকে এখনো বসায় রাখা হয়েছে, ওই দোহাইতে শিরিন শারমিনকে দেশে রাখা হয়েছে, ওই দোহাই দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতটাকে টাইট করে বেঁধে দেওয়া হয়েছে। নীরা, আমি আপনার কাছে ব্যাক করছি। ডক্টর মাসুদ রহমান, আপনি বাংলাদেশের থেকে এসেছেন, আমরা অত্যন্ত খুশি। দেশের অভিজ্ঞতা আপনার কাছ থেকে লং টাইম শুনবো, কিন্তু আমি একটা কথা বলছি, হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সার্ভে রিপোর্ট বের করা জরুরি হলো যে দেশের 78% মানুষ ওনার তত্ত্বাবধায়ক সরকারের পারফরমেন্সকে সাপোর্ট করে। কিন্তু জনগণের মতামত যদি ওনার কাছে এত গুরুত্বপূর্ণ হয়, জনগণ তো ফেব্রুয়ারি নেক্সট ইয়ার ইলেকশন চায় না, জনগণ তো বিডিআর কার্নেজের হত্যার বিচার চায়, জনগণ তো চুপ্পুকে সরাতে চায় তার এই বঙ্গভবন থেকে, জনগণ তো ওয়াকারকে সরাতে চায়। কিন্তু এর কোনোটা না করে আজকের এই জনসমর্থনটা ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এত ভায়াবল হলো কেন? ডক্টর মাসুদ। ডক্টর ইউনূস সম্পর্কে বলতে যাওয়ার আগে প্রথমে আমি সালাম জানাই আপনাকে এবং আমার বন্ধু হাসান নাসির, তার সঙ্গে দেশে গিয়ে দেখা হওয়ার কথা ছিল, তারপরে হয়নি কোনো একটা কারণে, সে নিজেই একটা জায়গায় আসতে পারেনি। মুজিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। I'm very happy seeing Hassan Nasir here. এখনো অকুত ভয় যোদ্ধা, যুদ্ধ করে যাচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে। প্রফেসর ইউনূস শুধুমাত্র তার পক্ষে যে জনসমর্থন আছে এটা উনি জানতেন যে এই ধরনের একটা সার্ভে আসতে পারে, তাহলে উনি কেন এই জিনিসগুলোকে প্রশ্ন চলে আসে যে অনেকগুলো ব্যাপারে কেন উনি এটা এই গণভোট এটা কেন করেন নাই। যেমন যেগুলো নিয়ে সমস্যা হচ্ছে, বেশিরভাগ দল এই মুহূর্তে সংস্কার, বিচার, দেশের অন্যান্য সব প্রকল্পগুলো হাতে নিতে পরিকর, সবাই চিন্তা করছে। শুধুমাত্র একটা দল, বিএনপি, সহজ কথা, যেটা আমার বন্ধু হাসান নাসির বলছিল না, বিএনপি, দে ডোন্ট ওয়ান্ট ইট। বিএনপি মানে বিএনপির মাথার যেগুলো আর কি, তারা চায় না। তাহলে গণভোট দিলেই পারেন। দু একবার বলেও ফেলেছে কিন্তু জামাত ইসলামী থেকে যে গণভোট দেন, এখানে আপনি পিআর পদ্ধতি করবেন, দেন গণভোট। জিজ্ঞেস করেন মানুষকে তারা কি চায়, কেন চায়। আপনি ইলেকশন এখনই চান, ফেব্রুয়ারিতে চান? আমার তো মনে হয় না কেউ চায়, কেউই মানে সাধারণ মানুষ কেউই চায় না। আওয়ামী লীগের ধামা ধরা কিছু লোকজন, এরা ছাড়া এবং রয়ের এজেন্টরা ছাড়া, ভারতীয় এজেন্টরা ছাড়া এই ইলেকশনে কারো কোনো লাভ নেই, কিছুই চেঞ্জ হবে না। আগের সেই সেট আপ, আপনারা যেটা বললেন, ভেরি মাচ ট্রু, আগের সেই সেট আপ থেকে যাবে। জনতা যে তাদের পক্ষে নেই, অন্তত বোদ্ধা জনতার পক্ষে। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, আমি জানি যে ইলেকশন মুড অফ ইউনিভার্সিটি ইজ নট ইকুইভ্যালেন্ট টু দি ইলেকশন মুড অফ দ্য নেশন। ন্যাশনালি মুড নয় হয়তো, বাট এখন তো তা মনে হচ্ছে না আমার কাছে। এখন তো মনে হচ্ছে ইটস গোয়িং টু রিফ্লেক্ট দ্য ন্যাশনাল মুড টু। যত শিক্ষিত মানুষ তারা রিজেক্টেড দিস পার্টি। এইগুলাকে দেখেও ইউনূস সাহেবকে বুঝতে পারে না যে এটা ওনার যে সমস্যাগুলো হয়, উনি তো গণভোট দিতে পারেন, তাহলে এটা তো কেউ বাধা দেবে না। যেমন ধরেন ইরাকে আবার বোম্বিং করা লাগবে, ক্লিন্টন সাহেব কি করতেন, অত্যন্ত স্মার্ট, ওই খোঁচা দিত ইহুদিদের যে আবার বোম্বিং করা লাগবে, উনি ওই টাউন হাউস মিটিং গুলা করতেন। যে টাউন হাউস লোকে কি বলে মনে আছে আপনার জেকব ভাই, টাউন হাউস মিটিং এ এটার বিরুদ্ধে চলে আসতো কথা, উনি বলতেন আমি চাচ্ছিলাম, জনগণ চাচ্ছে না। এই ট্রিকটা, এটা ভেরি ভেরি ইজি একটা ট্রিক, এটা কেন ইউনূস সাহেব করতে পারলেন না? প্রত্যেকটা জায়গায় উনি ওকে ঠিক আছে, আপনারা ইলেকশন চান কি না চান, লেটস ডু এ গণভোট করেন, এই সময় চান অথবা চান না, সিম্পল থিং। ইলেকশন কমিশন বলে প্রস্তুত ভোটের জন্য, তাহলে গণভোট আরো সহজ করে ফেলেন। এগুলো করবেন না উনি কেন করেন না আমি বলতে পারি না। এই জন্যই ওনার যারা এই সামনের দলটা যারা আসার সম্ভাবনা আছে, তাদের বিরুদ্ধে বেশিরভাগ লোক, তারাও তাদের বিরুদ্ধে হওয়া সত্ত্বেও
ইউনূস সাহেব থাকলে বিরাট কোনো লাভ আছে খুঁজে পাচ্ছে না। উনি থাকলে লাভ কি, থেকে লাভ হয়েছে কি? ওনার তো বেশিরভাগ উপদেষ্টারা সবাই বলে যে ডায়াপার পরা উপদেষ্টা, কিছুই করে না অলমোস্ট। ওনার পছন্দের লোকজন সব এনজিওর লোক অথবা অত্যন্ত বয়োবৃদ্ধ লোক, হাঁটতে চলতে পারে না, এনাদেরকে নিয়ে উনি এক যুদ্ধের একটা ফর্ম বানাইছেন। তো খুব খুব হতাশাব্যঞ্জক আর কি। যেই যেই জিল নিয়ে আমাদের হাজার হাজার মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছে, খুব কম জাতি দেয় এইভাবে। এই যে গুলি হচ্ছে তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে, এভাবে খুব কম জাতি দেয় এগুলো। এই ত্যাগের পরেও উনি প্রথম কিন্তু কথাবার্তা ভালোই বলছিলেন যে যারা আমাকে নিয়ে এসেছে তাদের কথাতে চলে যাব। এখন ভুলে গেলেন কেন সেটা? এখন ওয়াই আপনার কাছে জুলাই সনদ কেন আসছে না? ওয়াই নট? এখন বিএনপির ইনফ্লুয়েন্স নিচ্ছেন কেন? তো এনিওয়ে বিএনপি সবাই জানে মানে খুব হতাশাজনক এই জন্য যে আপনারা এভরি স্টেপ অফ বিএনপি হচ্ছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন। ওরা যা বলছে তাদের ধারণা হয়ে গেছে যে আওয়ামী লীগকে ইন্ডিয়া এতদিন রাখছে, আমাদেরকেও ইন্ডিয়া দিন রাখবে, এক। আর দুই হচ্ছে তারা ওই যে ট্রেনিং, এই সালাউদ্দিনের ট্রেনিং 6-7 বছরের ইন্ডিয়া ট্রেনিং, তারা যখন ইন্ডিয়ান ট্রেনিং হয়ে যায় তখন তারা আর বাংলাদেশি থাকে না, টোটাল মনে প্রাণে ইন্ডিয়ান হয়ে যায়। শেখ হাসিনা একজন, শেখ রেহানা একজন, তারপরে আপনার একজন, মানে 6 বছর যারা কোর্সটা কমপ্লিট করতে পারছে আর কি, বাস কমপ্লিট ইন্ডিয়ান। মাসুদ ভাই আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলি। বাংলাদেশে একটা বেটা রবীন্দ্রসঙ্গীত গাইতো, নাম সাদিম মোহাম্মদ। তো সাদিম মোহাম্মদ রবীন্দ্র ভারতীতে লেখাপড়া করছে। এই বেটার আগে রবীন্দ্রসঙ্গীত ভালোই গাইতো, কিন্তু যেই মুহূর্তে ক্যালকাটা থেকে বাংলাদেশে বেটা আসলো তার কথাবার্তার স্টাইল মানে পুরো চেঞ্জ হয়ে গেল। এবং আমার সাথে আপনার সাথে নিউ ইয়র্কে দেখা হয়েছে কিনা জানি না, আমার সানি সাইডের বাসায় এসছে। তার কথাই ছিল বাংলাদেশে তো বাঙালি নাই, এরা যারা আছে চাকর বাকরের দল। আপনি শুনলে অবাক হবেন এবং লজ্জা পাবেন যে আমি যে কবে এই কাজটা করছি। ওর সামনে হারমোনি ছিল, আমি হারমোনিটা ভাঙ্গা পাঞ্জাবি ছিঁড়া নিচে নামায় গেছি, খানকির বলা তুই আমার সামনে দিয়ে যা। মানে আমার আশেপাশের লোকজনরা বলছে যে ভাই আপনি একজন গেস্টকে এইভাবে করলেন। আমি বললাম ও আমার গেস্ট না, ও কুত্তার বাচ্চা ইন্ডিয়ান, ও ইন্ডিয়ান হয়ে গেছে, ও আর বাংলাদেশি নাই। সালাউদ্দিনের চরিত্রে আমি এখন দেখি ওই সাদিম মোহাম্মদ। আপনি চিন্তা করেন, সে একটা বিজ্ঞ ভাব নিয়ে বলে যে আমাদের রাজনৈতিক যেই ইয়েটা মানে আমাদের শুদ্ধি সেটা হয়নি, আমাদের সাংবিধানিক শুদ্ধি হয় না যদি ইলেকশন না করা হয়। কোথায় ছিল সাংবিধানিক শুদ্ধি জিয়াউর রহমান? কোথায় ছিল যখন জিয়াউর রহমান আসেন? হি ইজ এ ফ্যান্টাস্টিকলি গুড ম্যান, এটা নিয়ে আমার পার্সোনালি আমার কোনো সন্দেহ নেই। কিন্তু জিয়াউর রহমান আসছিলেন কি কোন আইনে, কোন সংবিধানে উনি আসছিলেন? অনেক দিন তো ছিলেন। প্রথম কোন সংবিধান ছিল? তখন আপনাদের মনে হয়নি এই সমস্ত কথাবার্তা? ইউ ডিডন্ট থিংক অফ ইট? এখন আপনার কাছে সব সমস্ত সাংবিধানিক জিনিসকে আপনাকে ইয়ে করতে হবে, বিকজ ইটস অ্যান ইন্ডিয়ান ট্রেনিং। এটা আপনি আমাদেরকে লোকের সামনে বলার চেষ্টা করছেন। খুব দুঃখজনক যে এই ইলেকশন হতে যাচ্ছে হয়তো। এবং এই ইলেকশনে তারপরে আমার কাছে মনে হয় যে ইলেকশনে একটা পিনাকি মাঝে মধ্যে বলে, এবং আমার কাছেও মনে হয় আপনার সাথেও এরকম কথা হয়েছে, খুব সম্ভবত একটা রেজাল্ট ভিন্ন রকম আসতেও পারে। দেখেন খেয়াল করে, যেই ব্র্যাকের যেই জরিপটা ছিল, আমাদের তো একটা জরিপ আছে কিন্তু আমাদেরটা নন সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত নয়। ব্র্যাক যেটা করেছে এটা বিজ্ঞানসম্মত, অ্যাটলিস্ট আমাদের থেকে ভালো। আমরা যেই আন্দাজ যেটা করি, যে গেসিং যেটা করি, তার থেকে বেটার। আমাদের গেসিং অনেস্ট গেসিং, কিন্তু তার থেকে বেটার হচ্ছে একটা জরিপ। এই জরিপে দেখা যায় যে আবার 12-16% ভোট মানুষ দিবে বিএনপিকে, 8-10% দিবে আপনার জামাতকে, 6-7% দিবে এনসিপিকে। 62% লোক এখনো কোনো দলকেই চায় না। 62% কেন? কোনো দল তাদেরকে রিজোনেট করছে না, কোনো দল তাদের মনের কথা বলছে না, কোনো দল তাদের মনের চাহিদাকে প্রকাশ করে সামনে দিচ্ছে না। দ্যাটস হোয়াট আমার বন্ধু হাসান নাসির বলেছে, যে কোনো দলই দে আর নট রিপ্রেজেন্টিং দি পিপলের যে চাহিদা। নাম্বার 1, ন্যায় বিচার। এই বিচারগুলো কি হবে? এই যে 57 জন অফিসার মারা গেল, বিচার কোথায়? কেন হচ্ছে না? কি সমস্যা? 2 বছর ধরে বিচার হচ্ছে না, কোনো অগ্রগতি নেই, তেমন হচ্ছে না। তারপরে ওই যে রাজনীতি, শুধুমাত্র কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে স্কেপগোট করা হচ্ছে, তার মধ্যে যারা অল দিস পিপল যারা গিলটি, বড় বড় বাড়ি কিনে বসে আছে আমেরিকাতে, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন যে আজকে হারুন সাহেব লং আইল্যান্ডে আছেন, কালকে উনি ফ্লোরিডে চলে গেছেন।
ফ্লোরিডা খোঁজ খবর করবেন, উনি নাই ওইখানে। ওনাদের বাড়ি ঘরের তো অভাব নাই। সাইফুল্লাহ আবেদিন বাড়ি ঘরের অভাব নাই, মানে অবশ্য সে এখন রেস্ট্রিকশনে আছে, হি ইজ ইন ভার্জিনিয়া। তো এই যে লোকগুলি, হোয়াই ইউ ডোন্ট, তাদের নাম আছে, লিস্ট আছে, লিস্ট আমি দেখেও এসেছি। আই হ্যাড এ চান্স টু সি দি লিস্ট অন দি 13th, 13 তারিখে গুম খুন কমিশনের কাছেই দেখে এসেছি। আমি চেয়েছিলাম, ওনারা বলেছেন না এখন না, ওদেরকে সময় দেন, এখন দিস ইজ নট দ্য টাইম। আই হ্যাভ সিন দি লিস্ট। কই তাদের নামে কেস হচ্ছে না কেন এখনো? হয়তো হবে, বাট হচ্ছে না, বিচারটা হচ্ছে না, ন্যায় বিচারটা হচ্ছে না। মানুষ অনেক সময় হয় কি, পেটে খেতে না পেলেও ন্যায় বিচারটা চায়। এই যে আপনার আবু সাইদ মারা গেল, আবু সাইদের মায়ের কান্নাকে যদি থামানো যায়, যদি বলা যায় যে তার বিচার হচ্ছে, ওই লোকের এই বিচার হচ্ছে, তাহলে পরে তো দেশের সমস্ত লোক আবু সাইদের মায়া কেনা, এন্টায়ার কান্ট্রি উইল গেট রিলিফ। ওই কান্ট্রিকে রিলিফ তো দেওয়া হচ্ছে না। সার্বভৌমত্ব আমাদের দেশের, কেউ বলছি না আমরা, বিএনপিও না, অন্য কেউই বলছি না, সার্বভৌমত্বের জন্য আমরা দরকার হলে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো। আমরা ভারতের সাথে ফ্রেন্ডশিপ চাই, দ্যাটস ফাইন, বাট ফ্রেন্ডশিপ ডাজন্ট মিন মাস্টার। তারা মাস্টার না আমাদের, এই কথা কেউ বলছে না। তারা সবাই বলছে আমাদের ক্ষুণ্ণ হবে, বিদেশি শক্তি ক্ষুণ্ণ করবে আমাদের। কেন এত ভয় কেন বিদেশি শক্তির ব্যাপারে? হোয়াই? বাংলাদেশের লোককে একেবারে বোকা নাকি সবাই? সমস্ত লোক প্রাণ দিতে প্রস্তুত। এই জনতা গোষ্ঠীকে আপনি এত নিচুভাবে দেখেন কেন? এটাই দেখছে আজকে সবাই, মেইনলি বিএনপির যারা, বিএনপির মাথার যারা। আমার ডাউট, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম এবার যে ভাই তো হি ইজ অ্যান অ্যাডভাইজার টু তারেক রহমান। আই সেড দ্যাট তো তারেক রহমানের কি ইয়ে আছে নাকি, কোনো কন্ট্রোল আছে নাকি ভাই? আইদার তার কোনো কন্ট্রোল নাই, অথবা সে ওই দলে চলে গেছে, দুটোর একটা, আইদার অফ দি টু। হয় সে ভারতীয় দলে চলে গেছে, পরিষ্কার বলছি আমি, অথবা তার কোনো কন্ট্রোল নাই। পিপল দেখতেছেন, ইলেকশনে দেখছেন। ডক্টর মাসুদ, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। তারেক রহমানের বৈদেশিক উপদেষ্টা, লোকটার নাম হুমায়ুন কবির, এই লোকটা 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে 2015 সালের হাসিনা বিরোধী আন্দোলনটাকে গুয়ের মধ্যে ডুবাইয়া দিচ্ছে। এখন এই হুমায়ুন কবিরকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সফর সঙ্গী করে, আমাকে একটু বলেন তো, এটা কি রয়ের একটা চালাকি না ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্রেডেনশিয়ালকে ডাউনসাইজ করা? এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বের মধ্যে ছিল না যে যেই লোক আমেরিকান 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতির সাথে জড়িত, এই লোক কি করে আমার সফর সঙ্গী হয়? আর আপনি বলছেন এই লোক 14 ইলেকশনের আগে আমির খসরু এবং এই লোক অমিত শাহের সাথে দেখা করে বলেছে বিএনপি কে সরকার গঠন করতে দেয়া হোক, হাসিনার চাইতেও 3 গুণ বেশি আমরা দেব। দ্যাটস ট্রু, তারা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আমাকে বলেন দেন, হোয়াটস দ্য চেঞ্জ আর উই লুকিং ফর? আর আপনি কি মনে করেন কোন চেঞ্জ বিএনপি অফার করবে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই লোককে কি করে তার সফর সঙ্গী করে? আপনার কি মনে হয়? এটা তো তার ক্রেডিবিলিটি থাকে না। আই ডোন্ট নো হোয়াই। আমরা অনেকগুলো দেখেছি, কিন্তু পোস্টিং হচ্ছে তার পরপরই তার সম্পর্কে বিভিন্ন ভিডিও সহ প্রমাণ সহ বেরিয়ে যাচ্ছে যে সে স্বৈরাচারের সঙ্গে কিভাবে ছিল এবং সে জনতার বিরুদ্ধে কি করেছিল। বাট তাকে একটা ভালো পোস্টে দেওয়া হচ্ছে, কোনো রিয়াকশন দেখি না। এটা আসে বাট কোনো রিয়াকশন হয় না। ইউনূস সাহেবকে দেখেন না, ওনার চারপাশে কি একটা বর্ম চলে আসছে নাকি উনি দেখেন না? ওনার ভাই ডক্টর ইউনূস সাহেব দেখবে কি করে? ওনার ঘরের দরজার সামনে বসায় রাখা হয়েছে মুহিত আর মোমেন আর আব্দুল মাল মুহিত, হ্যাঁ, তার ভাগ্না বউ সাইদ কবিরের বউরে বসায় রাখছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজার কাছে। সাইদ কবির নিজে এই মুহূর্তে দিল্লিতে বসে প্রথম আলো এবং ডেইলি স্টারের ডাটা ম্যানেজ করে দিল্লিতে থেকে। তো আপনার কেন মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনসংযোগের মধ্যে না রেখে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে? তো ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো দেখবে কি করে? উনি তো সরায় রাখে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনো খবর পাওয়ারও চেষ্টা করে, বলে স্যার এটা অত্যন্ত দুর্ভেদ্য ব্যাপার, এর মধ্যে গেলে আপনার শরীর খারাপ করবে, ওনার সামনে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ওনার শরীরটা তো এত ইম্পর্টেন্ট না। আপনারা ইরানের যুদ্ধটা দেখেন নাই? যে ইরানে যখন যুদ্ধ হয় তখন আলী খামেনি এসে বললো যে আমি মরে যেতে পারি, আমার মৃতদেহের কোনো মূল্য নেই, তোমরা তোমাদের মূল্যবোধ থেকে যুদ্ধ চালিয়ে যাবে। আপনি কি মনে করেন আমরা কি এতটা লাকি আমাদের দেশে একজন রুহুল্লাহ খোমেনি বা আলী খামেনি আসবে? আপনার এটা মনে হয়? আমরা তো আশা করেছি। ওইটা অনেক বেশি চাওয়া হয়ে যায় এরকম একটা জাতির কাছ থেকে। মানে লাস্টে হয় কি জানেন, ডিলেমাটা এত বেশি বাড়ে,
লাস্টে মনে হয় যে আল্লাহ তাআলা একটা জায়গায় বলেছেন, যারা বিশ্বাসী তারা মনে করে যে তোমরা যেমন জাতি তোমাদের নেতা তেমন দেয়া হবে। দ্যাটস হোয়াট ইট ইজ। ওই ছাড়া আর কোনো সান্ত্বনা থাকে না তখন আর, যে উই ট্রাইড এভরিথিং, উই আর ট্রাইং এভরিথিং। আমাদের আপনি দেখবেন যে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে যারা ব্রিগেডিয়ার হাসান নাসিরের পরিচিত হতে পারে। এদের মধ্যে অনেকেই আছে, আমি জানিও অনেকে আছে যারা মুজিব ভাইয়ের সাথে পরিচিত আছে। এই উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে আমার বাসায় 10 দিন থেকে গেছে, 10 days। এখন তারা চিনতে চায় না। আপনি যখন ইয়েগুলো বলতে চান, সমস্যাগুলো বলেন, চিনতে চায় না তারা। আপনাদের প্রত্যেকের এই ঘটনা ঘটছে কিনা বলেন, বুকে হাত দিয়ে বলেন, চিনতে চায় না। যেই তারা পড়ে যাবে, এই আপনি ওই সময় কেন বলেন নাই আমাকে? আরে ভাই, ওই সময় বলছি আমরা, আপনারা তো শুনতেছেন না। আচ্ছা, খলিলুর রহমান ভাই তো কথা শুনছে না? শুনছে না, ঠিক আছে, ঠিক আছে, ইউনূস সাহেব ইয়ে করবে না। আমরা তো যারা এখানে যারা বোদ্ধা ব্যক্তিরা, যারা অ্যাটলিস্ট চেষ্টা করছে দেশের ভালোর জন্য, প্রমাণিত ভাবে 16-17 বছর ধরে যারা চেষ্টা করছে, ওয়াই আর নট লিসনিং টু দেম? খলিল সাহেব কেন হাসান নাসিরকে ডাক দিয়ে নিয়ে বসে নেই একদিন? হোয়াট ইজ হিজ প্রবলেম? খলিল সাহেব কেন মুজিব ভাইয়ের সাথে কথা বলছে না? হোয়াট ইজ হিজ প্রবলেম? খলিল সাহেব আমার এক বন্ধু ইশতিয়াক আছে, হাসান নাসির তাকে চেনে, তার কাজিন। আমি ইশতিয়াক তার বাসায় গিয়েছিলাম, উনি এটা লিখেছেন যে হ্যাঁ আমার মনে আছে, আমার মনে আছে, আমি লেখাটা দেখাই দিতে পারি, যে উনি বলতেছেন যে আই উড লাইক টু টক টু হিম। কথা বলে না, আসার পরে আপনি খুঁজে পাবেন না তাদেরকে। আপনি যে কমিউনিকেট করবেন, আপনার কাছে যেই তথ্যগুলো আছে, আপনি দেবেন, তথ্যগুলো সবল না হলেও অ্যাটলিস্ট তথ্যগুলো যাচাই বাছাই করার জন্য তো একটা সুযোগ দিতে হবে। দে ডোন্ট। আপনি কমিউনিকেটই করতে পারবেন না, তাহলে ইউনূস সাহেবকে দিয়ে আপনি কেমনে ভালোভাবে ইয়ে করবেন? দেশের বহু লোক এরকম আছে যাদের সঙ্গে আজকের উপদেষ্টাদের যোগাযোগ আছে, কিন্তু যখনই তারা সরকারের যে সমস্যাগুলোর সমাধানের সম্ভাব্য পথগুলো বলতে যায়, তখন আর শুনে না। আমি ভীষণ ব্যস্ত, অসম্ভব ব্যস্ত এরা। যেদিন এই ইয়ে নতুন সরকার যদি আসে এবং লাথি মেরে এদের যদি ফেলে দেয়, সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে আবার, এর প্রত্যেকে আপনার ফ্রেন্ড হয়ে যাবে আবার। ওই সময় কেন বলেন নাই, এই কথাগুলো বলবে। এটা আমি একবার না বারবার দেখছি, এটা আমাদের জাতিগত সমস্যা একটা। নোবডি লিসেন্স। এবং আমরা ডিলেমার মধ্যে আছি, আমরা জনগণ কিন্তু সামনে কোনো দিশা নাই তার। ওই জন্য আমার মনে হয় ইলেকশনটা যদি হয়, আমার মনে হয় জনগণ তার আগেই আপনি দেখবেন, এটা আমার জাস্ট এ প্রেডিকশন, ভেরি লাইট প্রেডিকশন, খুব টাফ প্রেডিকশন না। সেটা হলো যে কোনো এক ব্যক্তি অথবা কোনো একটা মোর্চা এই রেজোনেট গুলা করবে, এই রেজোনেন্স গুলো নিয়ে আসবে, জনতার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। এবং তারা যে কারা হবে এখনো আমরা বলতে পারি না, কিন্তু সম্ভাব্য অনেককে আপনারাও ভাবতে পারেন, আমরাও ভাবতে পারি, কোনো একটা মোর্চা এটা বলবে, দেখবেন যে একদিনে দে বিকাম পপুলার and they will win the election. বিএনপি জিতবে বলে আমার এখনো মনে হয় না। আমার এখনো মনে হয় না যে বিএনপি জিততে পারবে। জনতা চাচ্ছে না তাদেরকে। তারা লুটপাট, ডাকাতি, রাহাজানি, মানুষ মেরে ফেলা, কুপিয়ে মেরে ফেলা, এগুলো এখন তারা রেগুলার করতেছে, এভরিডে করছে তারা। এবং তাদেরকে এটা করে কিভাবে ধরা পড়বে না তার জন্য আবার শেখানো হচ্ছে। সেন্ট্রাল লিডাররা বসে শিখাচ্ছে যে লুটপাটও করবা, চাঁদাবাজিও করবা, কিন্তু ধরা পড়বে না কোন কায়দায়। ক্যান ইউ ইমাজিন এ ইনস্টিটিউশন ফর কারাপশন? আমাদের দেশের দল এইটা করছে, যে দল একটা সময় বহু জনগণের দ্বারা নন্দিত ছিল, এখন নিন্দিত। এনিওয়ে, আমার আশা, আমার হোপ নিয়ে মানুষ বেঁচে থাকে। আমার হোপ এবং আমার প্রেডিকশন যে এই ইলেকশন যদি হয়ও, আবার বলছি যদি হয়, বিকজ না হওয়ারও সম্ভাবনা আসতে পারে, কারণ পিআর পদ্ধতি ছাড়া একদল বেশ কিছু দল ইলেকশন করবে না, আর পিআর পদ্ধতিকে একদল চাচ্ছেই না। এই কন্ট্রাডিকশনটা শার্প হলে পরে ইলেকশন নাও হতে পারে। আই ডোন্ট নো যে কি দাঁড়াবে। ওকে ডক্টর মাসুদ, আমি আপনার কাছে ব্যাক করব। মুজিব ভাই, শেষ মুহূর্তে আপনি কাজের জায়গা থেকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনি আমার সাথে আবার যোগ দিয়েছেন। আই এম রিয়েলি লাকি টু হ্যাভ ইউ। আপনি ডক্টর মাসুদের কথা শুনেছেন এতক্ষণ। উনি দেশ থেকে এসেছেন। জেনারেল হাসান নাসিরের কথার সময় আপনি ছিলেন না, কিন্তু একটা কথা, আপনি কি এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, আমি আর আপনি গতকালকে বলেছি যে এই বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার পজিশনে নাই। কেন বলেছিলাম? সচিবরা কেউই কাজ করছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো কাজে সহযোগিতা করছে না, বলছে নতুন ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আমরা এই সাবজেক্টের উপরে কাজ করব। ডক্টর মোহাম্মদ ইউনূস যতগুলো কমিশন করেছে, গুম খুন কমিশন, বিডিআর কার্নেস কমিশন, শাপলা চত্বর, যেইখানে যত কমিশন করেছে, একটা কমিশন তাদের ইনভেস্টিগেশন, তাদের কনক্লুশন এখন পর্যন্ত করতে পারে নাই। কিন্তু তারা একটা কাজ করছে, বিএনপির ভারতীয় জোচ্চোর সালাউদ্দিন
আমি দেখলাম ওই দিন ঐক্যমত্য কমিশনে উনি দাঁড়াইয়া খুব বিজ্ঞের মতো ভাষণ দেয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খুব মনোযোগ সহকারে ওই ভাষণগুলো শুনে। ওয়ারাস যে জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শোনা উচিত, জানা উচিত, এগুলোর উপরে উনি কোনো অ্যাক্ট করে না। তাইলে আমরা কি শেষ পর্যন্ত ডক্টর মাসুদ যেটা বললেন আমরা ওখানেই কনক্লুড করব যে ওনারে দ্বারা আর কোনো কিছু সম্ভব না, ওনার যা ছিল উনি করে ফেলেছে, এখন যারা আসবে নতুন একটা মোর্চা আসবে নির্বাচন হলে এটাই দেশের জন্য ভালো হবে? আপনিও কি ডক্টর মাসুদের সাথে এইরকম করেই চিন্তা করেন? আসলে থ্যাংক ইউ সবাইকে আমার সালাম, আপনার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। আমি একটু ভিন্নভাবে বলি। এই জুলাই আন্দোলনের যে চেতনা ছিল এবং জুলাই আন্দোলনের যে প্রাপ্য আমাদের জনগণ যারা জীবন দিচ্ছে, যে ছাত্ররা জীবন দিচ্ছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা কেন জানি সেটাকে ফোরফিট করে ফেলেছি, আমরা কেন জানি এটাকে ধরে রাখতে পারিনি। এবং এটা যে এই প্রথমবার হয়েছে তা নয়। ধরেন বাংলাদেশের প্রাচীন ইতিহাসে যদি ধরেন, সেই হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে যতগুলি আন্দোলন হয়েছে, আন্দোলনের মূল ছিল কিন্তু এই পুরো বাংলার বা এই এরিয়ার যে মুসলমানদের যে চেতনা, যে আশা আকাঙ্ক্ষা, সেইটার প্রতিফলন সামহাও আমাদের জনজীবনে সরকারে এগুলো আসবে। এবং প্রতিবারই আমরা নানা ধরনের স্বার্থান্বেষী মহলের দ্বারা মিসগাইডেড হয়ে অথবা তাদের দ্বারা আপনার আন্দোলনকে হাইজ্যাক করে আমাদেরকে বারবারই ভিন্ন খাতে নিয়ে গেছে এবং আমাদেরকে নানাভাবে ভুল বুঝেছে। তবে এইবারের আন্দোলনটা যেটা জনগণ থেকে আসছে, সেটার সাথে অন্যান্য আন্দোলনের একটা বিশেষ ডিফারেন্স হলো, অন্যান্য আন্দোলনগুলো কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের লিডারশিপে হতো। এইবার যে আন্দোলনটা হয়েছে জনগণের লিডারশিপ হয়েছে, এটা কোনো রাজনৈতিক দলের লিডারশিপ হয় না। এবং ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে তাদের তাদের রাজনৈতিক দূরদর্শিতা, তাদের লিডারশিপ এবং তাদের ভিতরকার আতাত সবকিছু মিলেই তারা ব্যর্থ হয়েছে এবং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং জনগণ যখন বুঝেছে যে রাজনৈতিক দলের প্রতি তাদের কোনো আস্থা নেই, জনগণ নিজেরাই আন্দোলনটা করেছে ছাত্র জনতাকে নিয়ে। তো আমার কাছে মনে হয় ওই চেতনাটা এখনো ধরে আছে। রাজনৈতিক দলগুলো যারা আজকে ক্ষমতাকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে, তারা এখন আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে আমাদের সাধারণ জনগণের সেন্টিমেন্ট এখনো বুঝতে পারে না, যেটা তারা আগেও বুঝেনি, এখনো বুঝতেছে না। আমাদের জনগণ কিন্তু আগের মতন নাই, অন্য জায়গায় চলে আসছে। তো এই মুহূর্তে আপনি যে কথাটা আনলেন, আমি বলবো ইভেন এই জনতার যে এই যে সাবকনশিয়াস মাইন্ডের যে চেতনাটা, আমাদের সাধারণ জনগণের চেতনা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন, আমাদের আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং আমাদের মুসলমান বা ইসলামিক মূল্যবোধের একটা সাবকনশিয়াস মাইন্ড আমাদের চেতনা রয়ে গেছে। আমাদের বাংলাদেশের লোক কিন্তু উগ্রপন্থী না, আমাদের বাংলাদেশের লোক কোনোদিনই তালিবানও হবে না, কোনোদিনই কমিউনিস্ট হবে না, কারণ আমরা মধ্যপন্থী। কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ইসলামিক মূল্যবোধ একটা চেতনা রয়ে গেছে এবং এই কারণেই বারবার আমরা ওই চেতনার বেসিসে যে বারবার আমরা আন্দোলন করতেছি এবং জীবন দিচ্ছে, আমাদের লোকের জীবন দিচ্ছে, কিন্তু বারবারই আমরা একটা জায়গায় যে হেরে যাচ্ছি, এই স্বার্থান্বেষী মহলের কথা হেরে যাচ্ছি। সবার একটা ধারণা ছিল যে ইউনূস সাহেব যেহেতু কোনোদিন রাজনীতি করেননি বা রাজনীতির সাথে কোনোভাবেই ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত না, এবং হাসিনার সময় তাকে সংখ্যাধিক অত্যাচার করা হয়েছে, এবং উপরন্তু উনি ওনার যে স্ট্যাচার থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, সাধারণ মানুষ মনে করেছেন যে হি উইল বি দ্য ওয়ান যে আমাদের এই চেতনাকে রিপ্রেজেন্ট করতে পারবে। আমাদের যে এত বছরের হাজার বছরের লালায়িত যেই স্বপ্ন, ইসলামিক মূল্যবোধে একটা ন্যায়ভিত্তিক একটা জাতি, একটা দেশ তৈরি করবে, একটা স্ট্রং দেশ তৈরি করবে, সেটা যে একটা আশা আকাঙ্ক্ষা, সেটা উনি রিপ্রেজেন্ট করতে পারবে। প্রথম দিকে মনে হচ্ছিল না কথাবার্তায় যে উনি হয়তো ওই জিনিসটা বুঝতে পেরেছেন। উনি হয়তো কয়েক জায়গায় বলেছেন যে আমাকে ছাত্র জনতা বসিয়েছে এবং আমি তাদেরই রিপ্রেজেন্টেটিভ। পরবর্তীতে
কাদের চাপে পড়ে কাদের ওনার আশেপাশে যে সাঙ্গপাঙ্গা আছে উনি ছাড়া বেশিরভাগই হলো ইন্ডিয়ার রয়ের সেকেন্ড থার্ড সেট আপের লোক। মানে ইন্ডিয়ার ফার্স্ট সেট আপ হলো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের তারা সবই দেশ থেকে পালিয়ে গেছে হাসিনার সাথে সাথে, কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড থার্ড ফোর্থ টিয়ারের লোক বসিয়ে রেখে গেছে। তো এরা যারা আজকে ইউনূস সাহেবের আশেপাশে আছেন তারা সেকেন্ড অ্যান্ড থার্ড টিয়ারের লোকজন, ওনার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা রয়ের সেকেন্ড অ্যান্ড থার্ড টিয়ারের লোকজন, যার কারণে উনি ব্যক্তিগতভাবে চাইলে প্রথম দিকে চাইলে উনি কিছু করতে পারছেন কিনা বা পারবেন কিনা এটা উনি অনেক কিছু প্ল্যান নিয়ে এসেছিলেন, কিন্তু এই যে ধরনের সংস্কার করা বা এইসব কমিউনিটি করা এটা কিন্তু ওনার কাছ থেকে এসেছে এবং উনি সিনসিয়ারলি চেয়েছিলেন, কিন্তু এই জিনিসগুলো সবই আটকে গেছে ওই জালের ভিতরে, যে জালটা অলরেডি তৈরি করে চলে গেছে এবং ওই জালের মধ্যে সবকিছু আটকে আছে। ডক্টর মুজিব, আপনি কি মনে করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কিছু সমস্যা চারদিকে আছে? উনি যেদিন নিউ ইয়র্কে এসে ক্লিনটন ইনিশিয়েটিভ অফিসে বসে মাহফুজের মতো একটা অপদার্থকে দেখায় বলছে হি ইজ দ্য মাস্টার মাইন্ড, আপনার মনে হয় না দেয়ার ওয়াজ সামথিং রং? ওনাকে ওই সময় মাত্র সদ্য উনি সেপ্টেম্বর, এটা আগস্টে উনি আসছেন, সেপ্টেম্বর এখানে আসছেন, আমি জানি না ওই সময় ওনার কাছে কতটা ইনফরমেশন ছিল, কিন্তু উনি চেয়েছিলেন যে ইন্টারন্যাশনালি ছাত্ররা যে জিনিসটা করছে তাদেরকে একটা ক্রেডিট দেওয়ার জন্য। এখানে একটা মাহফুজ না থেকে যে আরেকজন কেউ থাকতো আমার মনে হয় উনি তাই করতেন। কিন্তু এটা হচ্ছে একটা সমষ্টিগতভাবে একটা ছাত্রদেরকে আপনি ক্রেডিট দিতে চান, কিন্তু সেক্ষেত্রে ওর মধ্যে একটা গাব গাছকে দাঁড়ায় যদি বলে হি ইজ দ্য মাস্টার মাইন্ড, হ্যাঁ সেই জায়গাটা আমি বলবো যে এটা উনি ঠিক করেননি, তবে ওনাকে হয়তো কি এভাবে ইনফরমেশন দিয়েও থাকতে পারেন। আমি যে আসতেছিলাম এখন কাজ মনে হয় যে আইদার উনি ফিল করেন যে উনি কেপেবল না এই রাজনৈতিক যে টানাপোড়েনের মধ্যে উনি আসছেন, এবং ওনার সাথে যেসব লোকজন কাজ করছেন বা উনি যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে যা বুঝতে পারছেন যে উনি যে স্বপ্ন নিয়ে আসছিলেন এটা উনি ডেলিভার করতে পারবেন না, হি ডাজন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি অথবা হি ডাজন্ট হ্যাভ দ্যাট অথরিটি, এবং এই জায়গাটা থেকে উনি কিভাবে আগানো উচিত সেই জায়গাও উনি কোন রকম সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না। যদিও আমরা বারবারই বলেছি এখানে যে জনগণ ওনাকে বসিয়েছে, উনি জনগণের কাছে ফিরে যাওয়া উচিত, এবং ওখানে গেলেই উনি ওনার জায়গাটা ঠিক পাবেন এবং উনি ওনাকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বসিয়েছে উনি এটা করতে পারবেন, জনগণ ওনার সাথে আছে। কিন্তু আপনি যেটা বললেন এবং এটা আমরা সবাই জানি যে ওনার ইভেন রুমের দরজার সামনেও ওদের লোক বসানো, তো উনি দরজাতে বেরেও কিছু করতে পারেন, উনি যে বাথরুমে যাবেন ওইটা মনে ওনার ওই মনিটর করা হচ্ছে। তো সবকিছু মিলে মনে হয় আইদার উনি এখন এমন একটা পর্যায়ে আছেন যে ওনার যে আশা আকাঙ্ক্ষা ছিল যেটা করতে চাচ্ছিলেন হি মাইট হ্যাভ গিভেন আপ। আপনি যদি চিন্তা করে দেখেন সেপ্টেম্বরে যখন উনি এখানে আসছিলেন হি হ্যাজ লট অফ এনার্জি। আমি খুব কম বাংলাদেশি তথা বিশ্বের কোনো লিডার এই বয়সে অ্যাট এ টাইম 23টার মতো মিটিং ওদিন শর্ট টাইম করেছিলেন এবং প্রতিটা জায়গাতে কিন্তু সাকসেসফুলি করেছেন এবং তাকে সম্মান করা হয়েছে এবং উনিও ওইভাবে সম্মানিত হয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন। কিন্তু তারপর থেকেই আপনি দেখেন এটা যেন কেমন একটা থিতিয়ে পড়ছে। উনি প্রথম দিকে চায়নায় গেছেন, নানা কিছু করার চেষ্টা করছে, কিন্তু ওইটা আমি বললাম যে জালটা ওনার চারিদিকে আছে, আইদার ওই জালের মধ্যে সবকিছু আটকিয়ে উনি এখন এমন একটা পর্যায়ে আছেন যে ছেড়ে দেমা কেন্দ্র কি বলে কেঁদে। হ্যাঁ, তো ওনার মনে হয় একটা অবস্থায় এসে পড়ছেন যে আমি কোনো রকম যেন ভাবে একটা ইলেকশন দিয়ে কোনো আমি দেশ থেকে পালিয়ে ভেগে যাই, আমাকে একটা যাওয়ার ব্যবস্থা করে দেয়, আমি চলে যাই ক্লিন্টন ফাউন্ডেশন যাই, যেখানে যাই যে আমি আমার 3-0 নিয়ে কথাবার্তা বলি, এনাফ ইজ এনাফ, এটা উনি মনে করতে পারেন। আরেকটা জিনিস মনে করতে পারেন যে যদিও আমি জনগণের কাছে প্রমিস করেছি বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে সুন্দর ইলেকশন দিব, হ্যাঁ সেটা উনি বেসিক্যালি ফেল করবেন বলে মনে হচ্ছে, কারণ এই অবস্থা এখন দেশের অবস্থা নাই। ওকে ডক্টর মুজিব আমি একটা কথা বলি, ওই পজিশন যে নাই এটা উনি নিজেও জানে, কিন্তু ডক্টর মাসুদের কথাই আমি ব্যাক করে যাব। উনি হয়তো এই মুহূর্তে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, কোন রকম আমি জান বাঁচাই, উনার হাজত হয় নাই, হাসিনা ওনাকে হাজতে পাঠায় নাই, কিন্তু এই প্রধান উপদেষ্টার চাকরিটা নিয়ে আমার কেন যেন মনে হয় এই মুহূর্তে উনি হাজতেই আছেন। ডক্টর মুজিব আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর হাসান নাসির, আমি শেষ কথাটা বলি। হাসিনার শেখ চাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাজতে ঢুকাইতে, কিন্তু উনি হাজতে ঢুকান নাই।
কিন্তু আল্লাহ পাক ওনার কপালে হাজত লেখা রাখছে। এই মুহূর্তে ডক্টর ইউনূস যেভাবে আইসোলেটেড হয়ে যমুনায় বসে আছে, আপনার কাছে ওনাকে হাজতের বাইরের কোনো কিছু মনে হয় কিনা? জনগণের সাথে ওনার কোনো যোগাযোগ নাই, উনি কোন সাবজেক্টে নিজের থেকে ভিজিট করে কোনো কিছু দেখতে পারেন না। আপনাকে আমি একটা কষ্টের কথা বলি, একজন সরকার প্রধান আয়নাঘর ভিজিট করতে যেতে চায়, তাকে 3-4 মাস ওখানে যেতে দেওয়া হয় না, এবং যাওয়ার পরে ওনাকে মেরে ফেলার জন্য বালতিতে বোম সেট করে রাখা হয়েছে, সেটা নিয়ে আজ পর্যন্ত একটা মামলা হয় না। কমপ্লিটলি আইসোলেটেড, উনি এই মুহূর্তে হাজতের মধ্যে আছেন। আপনি কি আমার কথাটাকে ডিফারেন্ট হইতে দেখেন? এটা না, এটা বাস্তবে নাসির ভাই, আপনার ওখানে একটা নয়েজ তৈরি হইতেছে বোধহয়। ওকে, এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাস্তবে যেটা হয়েছে, সব সরকার প্রধান বা এই ধরনের পরিস্থিতিতে একটা ওয়াল সৃষ্টি করা হয় যে, এবং সুবিধাবাদী গোষ্ঠী দ্বারা বা স্বার্থান্বেষী গোষ্ঠী বলে বা একটা গ্রুপ যারা তাকে ঘিরে ধরে, তাদের শুধু জিনিসটা যে গল্পটা তারা শোনাবে ওটাই সরকার প্রধান শুনবে, বুঝবে। তাদের বাইরের প্রকৃত গল্প দেখানোর সুযোগ তারা রাখে না, এবং ডক্টর ইউনূসের ক্ষেত্রেও একই বিষয়টা হয়েছে। বাট জনগণ কিন্তু আগের থেকে অনেক বেশি সচেতন। আমি যে বিষয়গুলো আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জনগণের সমস্যার কিন্তু কোনো সমাধান হয় নাই, কিন্তু ডক্টর ইউনূসের সমস্ত মামলা উইথড্র হয়ে গেছে, উনি জেলে যান নাই। ওনার কোম্পানির, ওনার প্রতিষ্ঠানগুলোর যত সমস্যা ছিল সব সমাধান হয়ে গেছে, যত অ্যাডভান্টেজ নেওয়া হয়ে গেছে। উনি একটা ইউনিভার্সিটির পারমিশন পেয়েছেন। এই জিনিসগুলো কিন্তু জনগণ খেয়াল করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মামলা উঠিয়ে নিতে পারছেন, নেতৃবৃন্দ, কিন্তু রাজনৈতিক কর্মী, সাধারণ জনগণ যারা হাসিনার দ্বারা অত্যাচারিত, যারা গুম খুন এবং বিভিন্ন রকম জঙ্গি মামলা টামলা সাথে জড়িত, আলেম ওলামারা বিশেষ করে, যারা বিভিন্ন রকম অত্যাচারের ইয়ে হয়েছে, হাসিনার দ্বারা যারা অত্যাচারিত, তারা কেউ কিন্তু কোনো বিচার পায় নাই, কোনো রিলিফ পায় নাই, তাদের মামলা উইথড্র হয় নাই, এবং তাদেরকে বিভিন্ন রকম গল্প শোনানো হয়। আমি একটা বিষয় আজকে বলবো, আমরা মেজর জিয়াউল হক নামে একজন, মানে সোর্ট অফ অনার, তার কোর্সের নাম্বার 1, তাকে জঙ্গি তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং তাকে মানে ওই ইন্টারন্যাশনাল টেররিস্ট লিস্টের মধ্যে নাম উঠিয়ে তাকে আমেরিকা পর্যন্ত তাকে ইয়ে করে দিয়েছে, আসামি বানাই দিয়েছে। এখন আমরা যখন উপদেষ্টা মন্ডলীর সাথে দেখা করেছি আমাদের টিমের পক্ষ থেকে, আমরা যে ওনাদের সাথে দেখা করলে, ওরে বাবা বাবা খবরদার, মানে মুখে আঙুল দিয়ে বলে যে এই মামলা নিয়ে কথা বলা যাবে না, অমুক এমবাসি থেকে নিষেধ আছে। বাংলাদেশ সরকার কি ওই এমবাসি নিয়োগ দিয়েছে যে তাদের কথা ছাড়া চলবে না? বাংলাদেশের সরকার ডিসাইড করবে বাংলাদেশের জনগণ কে জঙ্গি কে জঙ্গি না। একটা সরকার অত্যাচার করে গেছে বলেই কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে, নির্বাচনের 6 মাসের মধ্যে তাকে পালিয়ে যেতে হয়েছে। সংবিধানে তো কোথাও পালানোর কথা নাই, কিন্তু সেই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। যারা স্বাধীনতার চেতনাধারী, তারা মানে সবাই অন্য দলকে পাকিস্তানি বলে গালি দিত, কেউ কিন্তু পাকিস্তানে যায় না, কিন্তু যারা স্বাধীনতার চেতনাধারী ছিল তারা পালিয়ে ভারতে চলে গেছে। এই দলকে মানে এই জিনিসগুলো কিন্তু জনগণ খুব ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে আমরা কোনো বিচার পাচ্ছি না। আমার কথাটা, এমবাসি কেন, এখন এমবাসিকে জিজ্ঞেস করলে বা ফরেন ওই দেশের স্টেট ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলে তারা বলতেছে এটা তো তোমার সরকারের সিদ্ধান্ত, তোমার সরকার তোমাকে জঙ্গি বানিয়ে রাখছে, তারা উইথড্র করুক, আমরা আমাদের জঙ্গি লিস্ট থেকে তোমাকে দিব। এটা আমি মেজর জিয়ার কথা বলতেছি। অথচ আমাদের 2 জন উপদেষ্টা রীতিমতো মনে হলো যেন মানে এখনই তাদেরকে ধরে নিয়ে যাবে ওই এমবাসি, যে তুমি যদি এদের পক্ষে কোনো কথা বলো। এই ফিলিংটা। আর আরেকটা যেটা ভয়ঙ্কর ফিলিং যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এখন সবাই ওই জনগণ কিন্তু ইলেকশনের ট্রেনে উঠে নাই। ইলেকশন কমিশন কোন অবস্থাতে ইলেকশনের জন্য প্রস্তুত বলে আমি মনে করি না, কিন্তু উপদেষ্টা মন্ডলী কিন্তু ইলেকশনের ট্রেনে অলরেডি উঠে গেছে, তারা মানে পৌঁছে গেছে। কিন্তু ফেব্রুয়ারি পারলে যদি কালকে ফেব্রুয়ারি আসে, কালকে ফেব্রুয়ারি ডিক্লেয়ার করে তারা ইলেকশন দিয়ে পালাবে, এই পর্যায়ে কিন্তু তারা চলে গেছে। কিন্তু তারা জানে যে কোনো বিচার করবে না, কোনো শাস্তি হবে না, কোনো সংস্কার করতে তারা পারবে না। আচ্ছা জেনারেল নাসির,
জেনারেল বলেন। নাসির, আপনার কি মনে হয় না যে উপদেষ্টাদের একটা জিনিস মনে রাখা উচিত, দে আর গোয়িং টু বি হেল্ড অ্যাকাউন্টেবল, নির্বাচন হলেও তাদের বিরুদ্ধে কেস হবে, কারণ তাদের বিরুদ্ধে শুধু কেস হবে না, তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় কেস হবে, ক্ষমতার অপব্যবহারের কেস হবে, ভণ্ডামির কেস হবে। এই মামলাগুলোর থেকে তারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে? জি অবশ্যই, আমি এই বিষয়টাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এবং আপনার সাথে দেশের জনগণকে এবং যারা উপদেষ্টা মন্ডলী তাদেরকে স্মরণ করাতে চাচ্ছি। আমরা যদি এই জেনজি মুভমেন্টটা খেয়াল করি আমাদের সাবকন্টিনেন্টে, শ্রীলঙ্কায় যখন প্রাসাদের মধ্যে জনগণ ঢুকে কেউ কিন্তু লুট করে নাই, প্রেসিডেন্টের বিছানার মধ্যে শুয়ে সিগারেট খাইছে, তার রুমে প্রাসাদে যেয়ে খাওয়া দাওয়া করছে, সুইমিং করছে, বেরিয়ে চলে আসছে। বাংলাদেশে গণভবনে ঢুকে লুট করছে। আমরা নেপালে কি দেখলাম? লুট করছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণ কিন্তু এখনো ক্ষোভের মধ্যে আছে। আবার যদি একটা ওই রকম পরিস্থিতি সৃষ্টি হয়, তখন যারা এটার সাথে সম্পৃক্ত তারা কিন্তু নেপালের থেকেও 1-2 ডিগ্রি 5 ডিগ্রি উপরে বাংলাদেশের রিয়াকশনটা হইতে পারে। বাংলাদেশে যে নেপালে মাত্র 27 জনের সরকার পড়ে গেছে, বাংলাদেশে 1500 লাগছে। হইতে পারে বাংলাদেশে আগামী বিপ্লব হইলে তখন 1500 জায়গায় 3000 5000 মৃত্যু হইতে পারে, কিন্তু মানুষ কিন্তু ঠিকই এবার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। তারা বিচার নিজেরা করবে। আপনি মব জাস্টিস বলেন আর যাই বলেন, যখন দেখবে যে দেশের বিচার ব্যবস্থা কোনো ব্যবস্থা নিচ্ছে না, তখন জনগণ কিন্তু বিচারটা তাদের হাতে নিয়ে নিবে। আপনি মব জাস্টিস বলতে পারবেন না। জেনারেল হাসান নাসির, আপনাকে কথাটা জিজ্ঞাসা না করেই পারি না। আমার দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 1, পুলিশ যখন কোনো একজন অ্যাকিউজডকে অ্যাপ্রিহেন্ড করে এবং তারে ঝুলাইয়া 10-12 জন পুলিশ অফিসার পিটায়, আইনের ভাষায় এবং আন্তর্জাতিক আইন কানুন অনুযায়ী আপনার এটারে কি ইন্টারোগেশন বলে না এটাকে মব জাস্টিস বলে? অবশ্যই এটা আমি বলবো তো যে মানে মানে কাস্টডিতে রেখে টর্চার করা, ইট ইজ ইনহিউম্যান। এবং সবগুলো গত 16 বছরে এটা কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। আপনাকে আমি একটা কথা বলি, আপনি শুনলে অবাক হবেন। ইরাকের আবু গরিব প্রিজনে যখন মুসলমান বন্দীদের সাথে একত্র করে অন্যায়, অবিচার, পিটানো, ঝুলানো, রেপ কেস, কুত্তা দিয়ে বাইন্দা রাখছে, এগুলা করা হয়েছে। মার্কিন কংগ্রেসে এটার উপরে আলোচনা যখন করা হয়েছে, বলছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ডু নট রিপ্রেজেন্ট অর সাপোর্ট মব জাস্টিস। এখন ওই কাজগুলো কারা করছে? আমেরিকান সরকারের ইউএস মেরিন, ইউএস আর্মি এন্ড ইউএস অ্যাডমিনিস্ট্রেশন করছে। কিন্তু আমেরিকা সহজ সরল ভাবে বলছে আমরা এগুলাকে সাপোর্ট করি না, যারা যারা এর সাথে জড়িত তাদেরকে হাজতে নাও। বাংলাদেশের ইতিহাসে আপনি কি কখনো শুনেছেন যে এই যে রিমান্ডে নিয়ে ডিবি অফিসে লোকজনের সাথে যে অত্যাচার করে, আয়না ঘরে নিয়ে আর্মির কুত্তার বাচ্চারা জনগণের সাথে, আর্মির অফিসারদের সাথে যে অন্যায় অত্যাচার করেছে, এগুলো কি মব জাস্টিসের চেয়েও জঘন্যতম না? আরো জঘন্য। এটা কোনো মানুষের কাজ না। এখন এই ইলেকশনের দাবি আমি শেষ করি না, আপনাকে একটা কথা শুনলে আপনি 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 এগ্রি করবেন কিনা আমি জানি না। মারিও পুজোর বিখ্যাত নভেল গডফাদার, মারিও পুজোকে জিজ্ঞাসা করছে তুমি গডফাদার এই চরিত্রটা তৈরি করার সময় যে মবটা তৈরি করছে এটা কেন করছো? বলছে যখন শাসক গোষ্ঠী এবং একটা সরকার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়, তখন অকুতভ হয় কিছু নাগরিক বাধ্য হয় আইন নিজের হাতে তুলে নিতে। সৈনিক কেন জেনারেল হাসান নাসিরের সামনে কুত্তার বাচ্চারা পিএনজি লাগাবে? কেন বলবে এটা মব জাস্টিস? আপনার কাছে কোন দিকে জাস্টিফায়াবল মনে হইলো হাসান নাসির? এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে হাসিনা তার মন্ত্রী পরিষদ, তার নেতা নেত্য পরিবার নিয়ে সে পালাই গেছে, টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে। আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদেরকে দেশে ফেলে, মানে এর থেকে দুর্ভাগা দল আর নাই পৃথিবীতে। কোন আমার এরকম কোন উদাহরণ আমি জানি না, আপনি বলতে পারবেন কিনা। সেই দেশ সেই দল দেশে ফেরত আসবে মনে করে? এটা কোনোভাবে সম্ভব না, আমি মনে করি আসতে পারবে না। কিন্তু তারা হাসিনাকে মানে
আরেকটা কথা আপনি বলছেন, আমি সরি, আপনি বেয়াদবি নিয়েন না ভাই, আপনাকে আমি ক্রস ফলো আপ কোশ্চেন গুলো করি। জি। আপনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেসগুলো ডিসমিস হয়েছে। জেল নাসির, একটা কেসও বাই ম্যারিটস ডিসমিস হয় নাই। বাই ম্যারিটস একটা কেসও ডিসমিস হয় নাই। আপনার কি মনে হয় না যে নতুন কোন সরকার আসলে ইউনূসের নেংটি ধরে টাইনা যদি বলে হালার পর তোরে এবার বিচার করবো, বাই ম্যারিটস একটা কেস ডিসমিস হয় নাই, এইটার জন্য জবাবদিহি করতে হবে। আমার এই গালিটা কি খুব অন্যায়? এটা আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে সরকার প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দের মামলা উইথড্র হয়েছে, সেইভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে তেতুলিয়া, টেকনাফ প্রত্যেকটা এই ধরনের মামলা একই অর্ডারে উইথড্র হওয়া উচিত ছিল। সেটাই হতো। ঠিক আছে, আমি সরকার প্রধান, আমারটা আমি আগে উইথড্র করলাম, কিন্তু আমার দ্বিতীয় কাজ হবে এইভাবে এই একই রকম অপরাধে যাদেরকে নিরপরাধ যাদেরকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে তাদেরকে জেল থেকে তাদেরকে ছাড়ানো। সব থেকে দুঃখজনক বিষয়, এই বিডিআর এর হত্যা আমরা যেটা সবসময় আলোচনার মধ্যে নিয়ে আসি, অনেক বিডিআর সৈনিক, তারা অপরাধী কি নিরপরাধ আমি বলতেছি না, কিন্তু প্রকৃত যারা খুনি, পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, নিশ্চিতকারী, এরা কিন্তু সব ধরা ছোঁয়ার বাইরে। যাদেরকে ধরে ধরে মানে সাক্ষী গোপাল বানানো হয়েছে, জেল দেওয়া হয়েছে, তাদের শাস্তি শেষ হয়ে গেছে, কিন্তু তারা জামিন পাচ্ছে না। এই গত 3 দিন আগে একটা বিরাট অংশকে অনেক চেষ্টা তদবিরের পরে দ্বিতীয় দফায় জামিন দেওয়া হয়েছে। সেটা আবার নাকি সশস্ত্র বাহিনীর তরফ থেকে এজেন্সি যে তাদের জামিনকে আটকেছে, যে এদের জামিন দেওয়া যাবে না। কারণ এরা জামিন যদি বেরিয়ে আসে তখন এরা প্রকৃত তথ্য জনগণকে জানিয়ে দিবে, এদেরকে কিভাবে কি পরিস্থিতিতে তাদেরকে আটক করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। এই জিনিসটা যেন তারা না জানায়। একটা আমি এই হাসিনা সরকারের থেকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব একটা বেশি মানে আমি কিন্তু স্ট্যান্ডার্ডে খুব একটা পার্থক্য দেখছি না। কারণ হচ্ছে শুধু ডক্টর ইউনূসকে বাদ দিলে বাকি কিন্তু সেটআপ সেম। রাইট, 100%। জেনারেল নাসির, আমি আপনার কাছে ব্যাক করব। আর ডক্টর ইউনূস হচ্ছে হি ইজ ইম্পোর্টেড এট ফরেন এলিমেন্টস প্লেস অন টপ অফ দি কান্ট্রি। আমি আপনার সাথে একমত, আমি দ্বিমত করছি না, আমি আপনার সাথে এই পুরোপুরি জিনিসটা একমত। এই জিনিসটা উনি কিছু কিছু লোক ধরে ধরে নিয়ে আসছে বিদেশ থেকে, নিয়ে এসে উনি এখানে কাজ করাচ্ছে, এখনো পর্যন্ত তারা রিসার্চ করে যাচ্ছে। বাংলাদেশের প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম বলেন, রিফর্ম প্রবলেম বলেন, যে দেশে আছে হি আন্ডারস্ট্যান্ডস হোয়াট ইজ দ্য প্রবলেম। যে আমেরিকা গত 40 বছর ধরে রয়েছে, সে যত বড় ইন্টেলেকচুয়াল হোক, সে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কিভাবে সলভ করবে। এই আজকে আমরা যেটা দেখছি ঐক্যমত কমিশন, সংস্কার কমিশন ফেলিয়ারের কারণ কিন্তু ওইটা। আমি আমার পছন্দের লোককে এটা হেড করতে দিছি, নট দি বেস্ট পারসন হু ইজ আমি দুইটা সলভিং দিস প্রবলেম। আমি নাসির ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা আপনার কাছে, আমি মাসুদ ভাই, নীরার সাথে আমি একটা প্রশ্ন করব, আমি সাথে সাথে আপনার কাছে আসতেছি। নীরা, বাংলাদেশের সংস্কারের জন্য উনি রাজনৈতিক দলকে টেনে নিয়ে আসছে, যে রাজনৈতিক দল গত 53 বছরে কোনো ঐক্যমত তো দূরে থাক, কোন রিফর্ম তো দূরে থাক, কোন সাবজেক্টে একটা আইন প্রণয়ন করতে পারে না। আচ্ছা, আমাকে একটু বলেন তো, 53 বছরে যারা আইন প্রণয়ন করে দেশের সংস্কার করতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিজ্ঞ লোক কি করে ওই রাজনৈতিক লোকজনদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন করে? আপনার কাছে সাবজেক্টটা কি? ইংরেজিতে একটা কথা বলেন নীরা, ডু নট সেট সামবডি ফর শিওর ফেলিউর। তুমি জানো যে এরা এই কাজে ফেল করবে, তারপরে তুমি তাদের উপরে এই দায়িত্বগুলো দাও। এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের অদূরদর্শিতা, নাকি তারে হাত পা বেঁধে সাগরে ফেলায় কইছে এবার তুমি সাঁতার কাটো? কোনটা? জেকব ভাই, হাত পা বেঁধে সাগরে ফেলছে এ কথা আমি বলবো না, কারণ সবকিছু বাদ দিয়ে তার কেস যেগুলো ছিল উইদাউট ম্যারিট, সব কেস তার মানে ডিসমিস করে দিছে। তার কোনো দোষ ত্রুটি এই বাংলাদেশের জন্য কিছু নাই। এর অর্থ কি? এর অর্থ হলো যে মূলা বড়টাই তোমাকে দিলাম, এরপরে যারা আসছে তাদেরকে ছোটটা দিয়ে আমরা পার করতে পারবো। যদি তোমার মুখটা আগে বন্ধ হয়, তোমার পিছনে যারা আছে সব অটোমেটিক বন্ধ হবে। তাই আজকে এই যে সেটআপের কথা যে বলেন যে 16 বছরে কি একজন আর দুজনকে ট্রেনিং দেওয়া হয়েছে?
আজকে আপনি একটা মানে পলিটিক্যাল দলের কথা বলবেন যে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু একটা কক্ষকে ট্রেনিং দিয়ে যে অলরেডি সিরিয়ালে রেখে দিয়েছে স্টেজ 1 2 3 4, এর পিছনেও যে কত আছে এটা তো আমরা কেউ ফিগার আউট করতে পারিনি এখন পর্যন্ত। আমরা তো সেই মুক্তিযুদ্ধের চেতনা বেঁচেই খাইলাম 54 বছর, কিন্তু আমাদের মূল মানে সমস্যাটা কোথায় সেটা ফিগার আউট করে ওটা আমরা বাস্তবায়নের জন্য কিছু করতে পারি নাই, আমরা ব্যর্থ। আমরা একটা ব্যর্থ জাতি হিসাবে এই স্বীকৃতি দিয়ে যাচ্ছেন আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে একটা ব্যর্থ জাতি হিসাবে সে স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। আমাদের এই রক্তের দাম কে দিবে? এই 24-এর আন্দোলনের দাম কে দিবে? কে সামনে এসে দাঁড়াবে? আমরা তো মনে করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন, আমরা এখন একটা সুষ্ঠু বিচার পাবো, আমরা একটা শান্তিপূর্ণভাবে আমাদের রাষ্ট্রটা চলবে, আমরা সেই ভরসায় ছিলাম। আজকে 1 বছর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাইলে আমি বলবো যে এতদিন 16-17 বছর বাংলাদেশে তো কোনো অরাজকতা ছিল না, তারা তো কোরআনের আয়াত দিয়ে দেশ চালিয়েছে, আমরা সবাই হ্যাপি ছিলাম। তবে এই 24-এর যে রক্ত ঝরলো, সেই রক্তের দাম তোমাদেরকে দিতে হবে। ওই রক্তের দাম না দিয়ে তোমরা যেতে পারবে না। আজকে যতই মনে করতেছো যে তোমাদের সবকিছু পার করে দিয়েছে এবং এই রয়ের সেটআপ সব কিছু করতেছে, এটা তোমরা বুঝেও বুঝছো না, দেখেও না দেখার ভান করছো, শুনেও না শোনার ভান করছো, কিন্তু বাংলার জনগণ কিন্তু প্রতিটা ঘরে ঘরে জানতে পারছে যে কোথা থেকে কি হচ্ছে। আজকে এই রয়ের সেটআপ আপনি পলিটিক্যাল দলগুলোকে দোষ দিবেন, কিন্তু এই 16 বছর আগেও যারা ছিল এখনো তারাই আছে, তারাই সবকিছু করছে এবং তারা ট্রেনিং প্রাপ্ত এবং তারা জানে কোন সময়ের পর কোনটা আনতে হবে, কোনটা আসবে। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মাসুদ, আমি নীরার ফ্রাস্ট্রেশনটা, যেটা হাসান নাসিরের ফ্রাস্ট্রেশন, আমি সাবজেক্টটা আপনিও যেমন বুঝেন আমিও তেমন বুঝি। ডক্টর মুজিব আর আমি এই সাবজেক্টটা নিয়ে কথা বলেছি। ডক্টর, আপনার কি মনে হয় অবস্থার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে গিভ আপ করছে? আমি ওইটার আগে আমি আপনার অনুমতি নিয়ে আমি 2টা জিনিস একটুখানি হাইলাইট করতে চাচ্ছি। প্লিজ। একটা হচ্ছে মব জাস্টিস। মব জাস্টিসটা হচ্ছে যে একটা বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ মানুষ, স্বার্থ সচেতন বিক্ষুব্ধ মানুষ, তাদের স্বার্থে যখন প্রচন্ড আঘাত করা হয় তখন তারা এটা এরকম বহু সময় পৃথিবীতে বহু জায়গাতে করে ফেলেছে এবং এটা দিস ইজ নট মব জাস্টিস। এটাকে একটা নাম দেওয়া হয়েছে মব জাস্টিস, এটাকে ইট ইজ ইনএভিটেবল। যেমন ধরেন লিবারেশন যখন হলো, মানুষের প্রচন্ড রাগ ছিল, তখন কি কাদের সিদ্দিকীকে সাধারণ মানুষকে বিয়ানেট দিয়ে মেরে খালেদ বিন ওয়ালিদ এবং আরো কিছু লোকজন আগেই মক্কা শরীফে ঢুকে তাদের কিছু লোককে মেরে ফেলেছিল। নবীজি ওয়াজ ভেরি আনহ্যাপি, হি ওয়াজ ভেরি আনহ্যাপি, কিন্তু উনি ওনাদেরকে মেজর কোনো পানিশমেন্ট দেন নাই। হি ওয়াজ ভেরি আনহ্যাপি, তোমরা কেন ঢুকলা? তারা ঢুকে অলরেডি মেরে ফেলেছিল কিছু লোককে। তো ওইটা হচ্ছে মানুষের স্বার্থ সচেতন মানুষের বিক্ষুব্ধ একটা 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 বহিঃপ্রকাশ, বিস্ফোরণ। এটা হয়, সেই 1400 সাল আগেও আমরা দেখেছি হয়, এখনো হয়। এটাকে মব জাস্টিস বলে এক নতুন টার্ম যোগ করে দিয়ে মানুষের জনতা, আপনি জুলাইয়ের এরপরে পুলিশকে মারবে না? যে পুলিশ তাদের 2 দিন আগে তার আপন ভাইকে গুলি করে মেরে ফেলেছে, সে মারবে না? কিসের মব জাস্টিস? দ্যাট ইজ জাস্টিস, ওটাই জাস্টিস। আপনি এখন দেরি করবেন নাকি? অন্য কেস করবেন নাকি? কেস করে 17 বছর দেরি করার পর ওকে মুক্ত করে দেবেন? মব জাস্টিস, সো ইট ইজ এ রিকোয়ারমেন্ট। কোন কোন ক্ষেত্রে এই মব জাস্টিসটা এটা বুঝতে হবে কেন হচ্ছে। বিক্ষুব্ধ মানুষের, বিক্ষুব্ধ স্বার্থ সচেতন মানুষের স্বার্থ বিঘ্নিত হলে তাদের বহিঃপ্রকাশ, যখন আইনকে তারা পদদলিত করতে পারে, এভাবেই হবে। আজকে বন্ধ করবে, আবার হবে, এটা ইউ ক্যানট স্টপ ইট। এটা একটা। আর একটা আমি একটু আশার কথা শোনাতে চাই। আমি আশার কথা শোনার মতন বিরাট কোনো মানুষ না, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মুজিব ভাইয়ের কথা এবং হাসান নাসিরের কথা, দুজনের কথা থেকে রেস্ট টেনে বলছি যে জুলাইতে মুজিব ভাই বললেন যে এটা একমাত্র যে লিডারশিপ দরকার হয়নি, জনতা লিডারশিপ দিয়েছে। না না না, এটা দ্যাট ইজ ট্রু। এটা কোনো আগেও হয়েছে। ইভেন লিবারেশন তাই ছিল। আমাদের সবচেয়ে বড় যে 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 সম্পদ, যে আমরা ইভেন লিবারেশনে কোনো লিডার ছিল না, নো লিডার। আপনারা কি শারমিন আহমেদের বইতে পড়েন নাই যে আব্বা গিয়ে বারবার বলেছিল যে বঙ্গবন্ধু একটা অর্ডার দিয়ে যান? নো,
আমি অর্ডার দিতে পারবো না, একটা বক্তব্য দিয়ে যান, নো আমি বক্তব্য দিতে পারবো না। হোয়ার ওয়াজ দ্য লিডারশিপ? হি ওয়াজ রেডি, বাক্স টাক্স গুছায়, কাপড় চাপড় যেগুলো নেবে, পাইপ টাইপ, এরিন মোরের প্যাকেট, সব কিছু রেডি। হি ইজ রেডি, আমি এই যে এরিন মোর খাবো, গিয়ে ভিতরে বসে বসে বাইরে খেবো, হু কেয়ার্স, আমি তো সেফ হয়ে যাবো। সো হি নিউ ইট। এবং এমনকি স্বাধীনতার পরেও যখন হয়ে গেছে স্বাধীন, তখনও সে জানে না কি হয়ে গেছে, তখন সে বলতেছে কি ব্যাপার, আমাদের ওই যে লোকজন কি কি ব্যাপার কি। লন্ডনে প্রথম বুঝে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। সো হি অ্যাকচুয়ালি ওয়াজ অ্যাবসেন্ট, লিডারশিপ অ্যাবসেন্ট ছিল, কিন্তু কি লিডারশিপ তৈরি হয়নি? হয়েছে, হয়েছে। যখন মানুষের উপরে গুলি লাগলো, তখন কিন্তু রাজারবাগ পুলিশ কোনো লিডারশিপ ছিল না, বা দে টুক দ্য আর্মস। তখন কিন্তু গ্রামের ছেলেরা কোনো লিডারশিপ ছিল না, থানার থেকে আর্মস নিয়ে নিয়েছে, কোনো লিডারশিপ ছিল না। লিডারশিপ তৈরি হয় থ্রু এ ক্রাইসিস। যখন বিরাট বড় ক্রাইসিস হয়, লিডারশিপ এমনি আসে সাধারণ মানুষের মধ্যে থেকে, যেমন জিয়াউর রহমান, সে সাধারণ মানুষ ছিল, সাধারণ একজন আর্মি অফিসার ছিল। হি ওয়াজ নট এ লিডার, হি ওয়াজ নট এ রাজনৈতিক কোনো নেতৃত্ব ছিল না, বাট হি হ্যাড টু ডিক্লেয়ার যে আমি স্বাধীনতা ঘোষণা করছি। উনি ডিক্লেয়ার করেছিলেন এই লিডারশিপ। তারপরে শুধু ওই ডিক্লেয়ারেশনের জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওনার পক্ষে চলে গিয়েছিল, যায় নাই? তাহলে লিডারশিপটা তৈরি হয় ক্রাইসিসের মাধ্যমে। এটা আগেও হয়েছে, সবসময় হয় যে লিডারশিপ কামস থ্রু। জুলাইতেও লিডারশিপটা তৈরি হয়েছে। কে জানতো যে সার্জিস উইল বি এ লিডার? কে জানতো হাসনাত উইল বি এ লিডার? কে জানতো? তাহলে কে চিনতেন আপনারা? বাট দি ক্রাইসিস এমন জায়গায় চলে গেল দ্যাট পিপল ওয়ান্টেড, পিপল ওয়ার অ্যাডভান্সড। একটা রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না সামনে, জিরো লিডারশিপ, বাট লিডারশিপ তৈরি হয়ে যায় এবং তারা সুচারুভাবে চালিয়েও যায়। আর একটা লিডারশিপের জন্য আমরা আশা করছি, এইটা আশার কথা হচ্ছে এইটা, যে আগামী ইলেকশন এর আগে এটা আমার আশা এবং প্রেডিকশন দুটাই, যে পিপল উইল ফেস অ্যানাদার ক্রাইসিস। একটা মেজর ক্রাইসিস হবে, এবং এই মেজর ক্রাইসিস হবেই, এবং এই মেজর ক্রাইসিসের মধ্যে থেকে বেরিয়ে আসবে আরেকজন নেতা। কে আসবে আমি জানি না, আপনি আসতে পারেন, আরেকজন আসতে পারে, বাংলাদেশের বহু লোক আছে যারা লিডারশিপ, মাহমুদুর রহমান আসতে পারে, হি ক্যান কাম, দেয়ার মে বি এনিবডি, অর মোর্চা হতে পারে ইসলামিক। এই যে মুজিব ভাই বললেন যে আমাদের ইসলামিক ফিলিংসটা, ইসলামিক দলগুলোর মধ্যে তো সারা জীবন অমিল, মিল হয়েও যেতে পারে, একসাথে মিলে তারা একটা মোর্চা গঠন করেও ফেলতে পারে, এবং জনতার যেই আকাঙ্ক্ষাকে রেজোনেট করতেও পারে, এবং করলে পরে লিডারশিপ উইল কাম আউট ফ্রম দ্য ক্রাইসিস। পৃথিবীর বহু ক্রাইসিস লিডারশিপ তৈরি করেছে। লিডারশিপ সবসময় একটা ক্রাইসিস দিকে নিয়ে যেতে পারে তা নয়, ক্রাইসিস লিডারশিপ তৈরি করে। আমি আপনাকে অ্যাটলিস্ট 3টে এক্সাম্পল দেখালাম। আমি আশা করছি থার্ড এক্সাম্পলটা আমাদের আরেকবার হবে, আবার ক্রাইসিস হবে, দ্যাটস মাই হোপ। এবং উইল হ্যাভ মোর লিডার্স, নিউ লিডার্স, যারা ইউনূস সাহেবের মতন এমন ছোট জগন্নাথ সরকার তৈরি করবে না, এমন নাড়ুগোপাল সরকার তৈরি করবে না। দেয়ার উইল বি সামথিং, এবং যাতে আমরা জাস্টিস পাবো, এবং ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলবো যতদিন বেঁচে আছি। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আমাদের বশ্যতাও নেই, আমরা বশ্য না তার, আমরা তার পেট না। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। লাগলে পরে, প্রয়োজন হলে পরে সারা বাংলাদেশের সমস্ত মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবো আমরা। বাট ইন্ডিয়ার, ভারতের, এখনো যারা আওয়ামী লীগের মনে করেন যে ভারতের প্রাধান্য আসবে, ভুলে যান, ফরগেট ইট। এখনো মোদিজি আমার লিডার মোদিজি ওই সমস্ত তস্কর ব্যক্তিকে বলে দিচ্ছে সাবধান হয়ে যান, দেশে যেতে পারবেন না। ইউ ক্যানট, ইউ শুড নট। ধন্যবাদ। আশা করছি যে I became a little emotional. I'm sorry about that. No. You are most welcome, Dr. Masood. You are most welcome, and you energized our conversation. Please, you contributed so much. Do not apologize. আমি ডক্টর মুজিব, আপনি ডক্টর মাসুদের কথাটা শুনেছেন। মব জাস্টিসকে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, এর চেয়ে ভালো ব্যাখ্যা শাব্দিক অর্থে আমি শুনি নাই। ডক্টর মাসুদ অত্যন্ত ভালো বলেছেন। However, আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি, অবস্থার দৃষ্টিতে সার্বিক বিবেচনা করে আপনার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস গিভ আপ করছে? আমি আপাত দৃষ্টি তাই মনে হয়। বিগত কয়েক মাসে আমি এমন কোনো আশাপ্রদ ওনার কাছে কোনো কিছু পাইনি, এবং ওনার সাথে যাদেরকে নিয়ে উনি প্রথমে পথ চলা শুরু করেছেন, তাদের কাছ থেকেও তেমন কোনো রকম আশার বাণী পাচ্ছি না, তাদের কর্মকাণ্ডে এবং নানা কিছুতে। এই জন্য মনে হয় আর কি যে হয়তো উনি গিভ আপ করে দিচ্ছেন। আসলে ওনার সবচেয়ে বড় ভুল, যেটা আমি কালকে আপনাকে বলতেছিলাম, যে বাংলাদেশে কারেন্ট রাজনৈতিক দলগুলোর যারা দল হিসেবে যারা এটাতে সম্পৃক্ত আছে, তারা বাংলাদেশের লোক সংখ্যার 5% লোক না। যেখানে 95% লোক এখনো ইউনূস সাহেবকে চায়, ইউনূস সাহেবের একটা বলিষ্ঠ নেতৃত্ব দেখতে চায়,
সেই জায়গাটাতে ইউনূস সাহেব ওই 5%কে খুশি করতে যে এবং তাদের লিডারদেরকে খুশি করতে যে উনি যে ভুলগুলো করে ফেলছেন, আবার আমার কাছে মনে হয় যে এই যে একটা সুযোগ জাতির হাতে আসছিল, এইখান থেকে দেশটা আবার একটা সংঘাতময় পরিস্থিতি চলে যাবে। এবং মাসুদ যেটা বললো মব জাস্টিস, আসলে বাংলাদেশে আমরা মব জাস্টিস করতে অভ্যস্ত। আমরা যখনই কোনো অন্যায় দেখি আমরা মব হিসাবে এগিয়ে যাই, আন্দোলন করি, মশাল নিয়ে আন্দোলন করি, এগুলো সবই মব। এবং এইবার যেটা হচ্ছিল মব হয়েছে কিন্তু মবের জাস্টিসটা হয় নাই। আওয়ামী লীগের এবং ইন্টেলিজেন্সের রিপোর্ট যেটা ছিল যে যদি আওয়ামী লীগ সরকারের এগেনস্টে কোনো মারাত্মক রকম কোনো হয় রিভলিউশন হয়, সেখানে আওয়ামী লীগেরই 1.5 লাখ থেকে 2 লাখ লোক মারা যাবে। সেখানে মুষ্টিময় কিছু মারা গেছে আর বাকি অনেকে পালিয়ে গেছে বা পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে নানাভাবে। তো মব হয়েছে কিন্তু মব জাস্টিসটা হয়নি। একটা রেভলিউশনের সময় রেভলিউশনের এগেনস্টে যারা ছিল তাদের উপর যেই মব জাস্টিস হয় এবং কাউন্টার রেভলিউশন যারা করে তাদের উপর যে মব জাস্টিস হয়, এই বাংলাদেশে এই জিনিসটা এভাবে হয় না। না হওয়ার কারণ হলো আমি মনে করি একে তো বাঙালি আমরা একটু মনটা একটু নরম। হাসিনা চলে গেছে, উই থট আমরা অনেক কিছু পেয়ে গেছি এবং আমরা ভাবি নাই যে হাসিনা রেখে যাওয়া বা ভারতে রেখে যাওয়া যেসব এজেন্ডা আছে তারা অন্তরেও হাসিনাই প্রত্যেকে। তা আমাদের ধারণা ছিল যে হাসিনা যখন থাকবে না ওরা ভালো হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে, বাংলাদেশ প্রেমী হয়ে যাবে। সেটা হয়নি। আজকে আর্মি লিডারশিপ থেকে শুরু করে ব্যুরোক্রেটিক লিডারশিপ থেকে শুরু করে নানা জায়গাতে এখনো স্বৈরাচারের ছায়াই আছে। তো এই ছায়াটা আমরা দূর করতে পারি নাই, যেহেতু আমরা মব করেছি কিন্তু মব জাস্টিস করি নাই। আগামীতে আমার মনে হয় শুধু মবই হবে না, মব জাস্টিসও হবে। এবং ওই সংঘাতে যে আমরা যাচ্ছি, সংঘাতের দিকে যে আমরা যাচ্ছি, এটার জন্য আমি মনে করি যে আজকে যেই ইউনূস সাহেবের যে সরকার, এটার ব্যর্থতা একটা কারণ। দ্বিতীয়ত হলো রাজনৈতিক দলগুলোর এই সমযোগী দেশের জন্য যে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, জাতীয় সরকার করে সবাইকে মিলিয়ে ঐক্যবদ্ধ করে আগানো, তাদের ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ কথা তারা প্রাধান্য দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারাও দেশটাকে একটা অস্বস্তিকর একটা সংঘাতময় পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে। এবং এই যে যদি মব জাস্টিস যখন আসবে, আজ কাল আসুক, কয়েক বছরের মধ্যে আসুক, এটা আসবেই। এবং এটাতে কেউই এইবার আর রক্ষা পাবে না। দুঃখজনক হলেও অনেক নিরীহ ইনোসেন্ট লোক হয়তো এটার মধ্যে পড়ে নিষ্পেষিত হবে। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করছি। জেনারেল হাসান নাসির, আমরা প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলেছি। সার্বিক পরিস্থিতিতে আমাদের পুরো আলোচনাটাকে আমি যদি এক কথায় আপনার কাছে একটা প্রশ্ন করে তারপরে আমি আপনাকে কনক্লুড করতে বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করার জন্য, বিতর্কিত করার জন্য গত 1 বছর যাবত এমন কোন ইনস্ট্রুমেন্ট নাই যেটা ব্যবহার করা হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই সেপ্টেম্বরে অর্থাৎ 2-3 দিনের মধ্যে উনি যদি নিউ ইয়র্কে আসেন, এটা হবে সরকার প্রধান হিসাবে ওনার লাস্ট জাতিসংঘ সফর। আপনি আমার কথাটা লিখে রাখেন। উনাকে যদি ইতিহাস জাস্টিফাই করতে যায়, উনি বলবে, ওনার সম্পর্কে বলা হবে যে জাতিসংঘে উনি যখন গিয়েছেন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করা, বিএনপির এক নেতাকে, একটা ক্রিমিনালকে, একটা ফ্রডকে উনি সাথে নিয়ে জাতিসংঘে গিয়েছে, জাতিসংঘে গেছে। এটা এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে ট্যাগ করা থাকবে। আপনি এটা মনে করেন কিনা? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার সাথে সফর সঙ্গী 4 জন রাজনৈতিক নেতৃবৃন্দ, তার মধ্যে এক দল থেকে 2 জন, এটা নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন উঠেছে। আমি মনে করতে পারি পারসেপশন ঠিক আছে, এটা বিরাট একটা বড় রাজনৈতিক দল, আপনি স্ট্যাটিস্টিক্সটা কিসের?
গত 3টা-4টা নির্বাচন আপনি সিট হিসাব করেন, তাহলে তো দ্বিতীয় প্রতিনিধি যাওয়ার কোনো সুযোগ নাই। সব রাজনৈতিক দল থেকে একজন করে নিলে কিন্তু এই প্রশ্নটা আসতো না। তারপরে তো উনি কেন নিয়েছেন উনি নিজেই বলতে পারবেন। বাট বিষয়টা হচ্ছে যে মানে এই ডক্টর ইউনূস নিঃসন্দেহে কিছু আমাদের জিওপলিটিক্যাল সিচুয়েশন বা স্ট্যান্ডিং বাংলাদেশের অনেক ভালো হয়েছে ওনার কারণে। বাট উনি যেভাবে শুরু করেছিলেন এখন শেষটা কিন্তু আর এরকম হচ্ছে না, যেটা আমাদেরকে হতাশ করতেছে এই যে ভারতে ইলিশ মাছ পাঠানো। আমরা কিন্তু বাংলাদেশের জনগণ মানে কি 1%ও কিন্তু ইলিশ মাছ খাওয়ার কোনো সুযোগ নাই। সেই মাছ কেন একটা হিউজ কোয়ান্টিটিতে এক্সপোর্ট হইতে হবে। আমরা কি আমাদের ঈদের সময় কোনো উপহার পাই গরু? এটা তার নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো এই প্রশ্ন কেন আসবে? পূজার জন্য আমাকে ইলিশ কেন পাঠাইতে হবে? আমার কোরবানিতে যদি গরু না আসে, এরকম কোন ট্র্যাডিশন বিগ ব্রাদার ইন্ডিয়া যদি সেট না করে, আমার অব্লিগেশনটা কিসের? এটা একটা প্রশ্ন। দ্যাট টু এট হাফ দি মার্কেট প্রাইস। এই জিনিসগুলো আমাদেরকে যথেষ্ট মানে ব্যথিত করতেছে। এবং প্রকৃত অর্থে কি যে হচ্ছে, এই যে মানে মায়ানমার ফ্রন্টে কি হতে যাচ্ছে, এটা নিয়ে মানুষ কনসার্ন। আমরা শেষ মুহূর্তে কারো পকেটে চলে যাচ্ছি কিনা। এই আন্দোলনটা কিন্তু মানে কোন একটা গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত ছিল না বা পরিকল্পিত ছিল না, জনগণের স্বতঃস্ফূর্ত। সেটাকে এখন ক্যাশ করতেছে বিভিন্ন গোষ্ঠী এবং ওনার সাথে যে কাজ করতেছে যারা, আমার ধারণা যে এই টিমের মধ্যে চলে আসছে বিভিন্ন রকম ভেজাল এবং তারা the multiple interest group with multiple মানে interests, missions and objectives তারা কাজ করতেছে এবং এইটার মধ্যে ডক্টর ইউনূস হয়ে গেছে আর কি পুরা জেনারেল নাসির, আমরা ওনার এই সিচুয়েশনটা কিন্তু ওইটাই হয়েছে, আর কিছু না। উনি মেজর মিস্টেক হি মেড, হি ডিড নট লুক ফর দি বেস্ট অফ দি ট্রেড। উনি ওনার পছন্দের লোক নিছেন, উনি চিটাগং এর লোক নিছেন, উনি গ্রামীণ ফোনের লোক নিছেন, গ্রামীণের গ্রুপের লোক নিয়েছেন। ওনার মানে আর কার কার নিছেন আমি আর ডিটেল বলতে চাচ্ছি না। এবং তারা যখন নিয়োগ করেছে ফার্দার, তখন তারা আবার কিন্তু টাকা পয়সা নিয়ে করছে, তারা কিন্তু বাকিটা ফ্রি করে নাই। এই জিনিসটা আমরা এখন শুনতেছি, এইটা খুব দুঃখজনক। ধন্যবাদ। ও না, আপনি আমি চাচ্ছি আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন নাসির ভাই। এই মানুষ আমরা কিন্তু সত্যিকার যারা আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু বিচার হবে, আপনারা কিন্তু পার পাবেন না। আপনারা যে কথায় আছে পালিয়ে যাবেন, আপনাদের জন্য কোনো হেলিকপ্টার ধার্য করা হবে না, আপনাদের বিচার তারাই করবে। আপনারা মনে রাখেন যে আপনারা প্রত্যেকে হয় আপনাদের ঘরে দেখবেন অজানা কারণে আপনাদের বেডরুমে আপনারা পড়ে আছেন, সেদিন আপনাদের সামনে আছে। এখনো যদি আপনারা সতর্ক না হয়ে এই জনগণের স্বার্থের কথা চিন্তা না করে আপনারা যদি আপনাদের নিজেদের স্বার্থ দেখেন এবং পার্শ্ববর্তী দেশের স্বার্থ দেখেন, তাহলে আপনাদের মৃত্যু হবে অনিবার্য এবং আপনাদের মৃত্যু আপনাদের ঘরেই হবে, অজানা কারণে হবে। সেগুলো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। ওকে, আরেকটা জিনিস না বললেই না, এটা আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা আপনারা কান খুলে শুনে রাখুন। আজকে যে 24-এর আন্দোলন যেটা হয়েছে, এই 24-এ রক্ত ঝরিয়েছেন আপনারা। সেই 24-এ রক্ত ঝরিয়ে সেই রক্তের উপর দিয়ে আপনারা আজকে বাংলাদেশকে রান করছেন, কিন্তু যারা রক্ত দিয়েছে তাদের জন্য আপনারা কিচ্ছু করেননি। আমাদের প্রথম চাওয়া পাওয়া ছিল যত অন্যায় হয়েছে, যত অবিচার হয়েছে, সেগুলোর সুষ্ঠু বিচার হওয়া। আমরা কোনো বিচারই পাইনি, বাংলাদেশের জনগণ কোনো বিচার পায়নি। আপনাদের কাছে যেটা আমাদের প্রথম ছিল যে আপনারা সংস্কার করবেন এবং প্রতিটা সংস্কার করার পরই আপনারা একটা নির্বাচন দিবেন। আপনারা একটা নির্বাচনের ডেট দিয়েছেন ফেব্রুয়ারি, আপনারা চাচ্ছেন যে ফেব্রুয়ারি আসে না কেন, ফেব্রুয়ারি আসলে আপনারা চলে যেতে পারেন। আপনারা চলে গিয়েও আপনারা কিন্তু নিজেদের জান বাঁচাতে পারবেন না। যাদের রক্ত ঝরেছে তাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বাংলাদেশী আছে,
তারাই আপনাদের এই প্রতিশোধ নিবে, আপনারা সেটার জন্য রেডি থাকেন। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীরা, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর মুজিব ভাই, আপনার কাছ থেকে কনক্লুশন শুনতে চাচ্ছি, তারপরে আমি শেষ করব। ধন্যবাদ।